ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলা প্রবাদে বলে, শিরে যদি হয় সর্পাঘাত তাগা বাঁধবি কোথায়। মাত্র একটা অদূরদর্শী পদক্ষেপের জেরে 2 মাস 2 দিনের লকডাউনের যন্ত্রণা, হাজার হাজার মানুষের কাজ হারানো, বেহাল অর্থনীতি, এত কষ্ট সহ্য করা মুহূর্তে ব্যর্থ হয়ে যাবে না তো? প্রশ্নটা উঠছে কারণ দেশের করোনা আক্রান্তের 1/3 যেখানে, সেই মহারাষ্ট্র থেকে 41টা ট্রেনে প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক বাংলায় আসছেন। কিন্তু তাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের কথা কেউ বলছে না, বরং বলা হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার কথা। আর ভারতের মতো গরিব দেশে হোম কোয়ারেন্টিন যে সোনার পাথর বাটি, তা আমার বলার অপেক্ষা রাখে না। আমরা প্রথম দিন থেকে চাই যে পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা অবশ্যই এই রাজ্যে তাদের বাড়িতে ফিরুন, কিন্তু প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া তাদের ফেরার পর যদি করোনার দাপট মাত্রা ছাড়ায়, তার দায় কে নেবে? এই প্রশ্নের পাশাপাশি আজ দেখাবো ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলা নিয়ে শাসক দলের মধ্যেই চড়ছে সংঘাতের পারদ। দেখাবো বিদ্যুতের দাবিতে বিক্ষোভের মধ্যে আহত হলেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক। তবে শুরুতেই দেখাবো দেশের কোভিড ক্যাপিটাল মহারাষ্ট্র থেকে বাংলায় আসছে একটা দুটো নয়, 41টা ট্রেন। দেখুন, আজকের মুম্বাইয়ের এই ছবির সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন 1896-এর বম্বের। তখন আরব সাগরের তীরে হানা দিয়েছিল প্লেগ, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পালিয়েছিল বম্বে পুনে ছেড়ে। আজ মহারাষ্ট্রে কামড় বসিয়েছে করোনা। এই পরিস্থিতিতে নিজের রাজ্যে ফেরার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং বিধি শিখেই তুলে মহারাষ্ট্রের রাস্তায় ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। এই ছবি পশ্চিমবঙ্গের জন্যও যথেষ্ট উদ্বেগজনক, কারণ করোনা কবলিত মহারাষ্ট্র থেকে এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশই ফিরছে পশ্চিমবঙ্গে। করোনা সংক্রমণের নিরিখে এখন গোটা দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। দেশের 1,45,000-এর বেশি করোনা আক্রান্তের মধ্যে 52,000-এরও বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে, অর্থাৎ দেশের প্রায় 1/3। আর সেই রাজ্য থেকেই এবার পশ্চিমবঙ্গে ফিরতে চলেছেন প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক। রেল সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে আসছে 41টি শ্রমিক স্পেশাল ট্রেন। প্রতিটি ট্রেনে গড়ে 1200 জন করে যাত্রী থাকবে। देखिए, आज की तारीख में हमने 145 ट्रेन्स प्लान की है। उसमें 145 ट्रेन्स में 41 श्रमिक स्पेशल ट्रेन जो है वो वेस्ट बंगाल जाने के लिए प्लान्ड है। ইতিমধ্যে ভিন রাজ্য থেকে যে পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন তাদের অনেকের শরীরে করোনা ধরা পড়েছে। উত্তর দিনাজপুরের প্রশাসন সূত্রে খবর, ভিন রাজ্য থেকে ফেরা 47 জন করোনা সংক্রমিত হয়েছেন। মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে খবর, এই জেলায় করোনা আক্রান্ত 50 জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে 95%ই মহারাষ্ট্র থেকে ফিরে এসেছেন। করোনা সংক্রমণের নিরিখে মালদার পরিস্থিতি উদ্বেগজনক। জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, এই জেলায় 122 জন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ। এর মধ্যেই করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা মহারাষ্ট্র থেকে রাজ্যে ফিরছেন প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক। অনেকে বলছেন, এটা জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো বিষয় হচ্ছে না তো? প্রচণ্ড হাজার হাজার শ্রমিক, হাজার হাজার মানুষ মহারাষ্ট্রের বাসিন্দা যারা, তারা ওখানে অ্যাফেক্টেড রয়েছেন। তো যে শ্রমিকরা ওখানে রয়েছেন, ওরা যখন ওখান থেকে এখানে আসবেন, ওনাদের মধ্যে একটা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার সংখ্যাটা অনেকটা বেশি থাকতে পারে। অনেকে হয়তো অলরেডি কোভিড পজিটিভ হয়ে রয়েছেন, তারপরে আসছেন, তাদের মধ্যে হয়তো সেভাবে এখনও রোগের লক্ষণটা দেখা দেয়নি। তো এরা যখন এখানে আসবেন এবং বিভিন্ন জেলায় মিশে যাবেন, একটা শঙ্কা থেকেই যাচ্ছে। বহু জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা এবং বাইরের মানুষরা, আমাদের রাজ্যের লোক বাইরে কাজ করছেন, তারা আসছেন। 225টি ট্রেন অ্যারেঞ্জ করা হয়েছে, 19টি ঢুকে গেছে। ইতিমধ্যে সাইক্লোন এসেছিল, বৃহৎ ঘূর্ণিঝড়। ব্যাপকভাবে সংক্রমণের প্রাদুর্ভাব ঘটেছে এমন রাজ্য থেকে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এইভাবে আমাদের রাজ্যে ফেরায় নিঃসন্দেহে রাজ্যের পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে সেটা একটা বিগ ইস্যু অ্যান্ড এ বিগ প্রবলেম। এ নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাপমাত্রা পরীক্ষা ইত্যাদি করার পরই তাদের ট্রেনে তোলা হচ্ছে। বাকি স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টাইন করার দায়িত্ব যে রাজ্যে পৌঁছাবে শ্রমিকরা বা অন্য লোকেরা, অন্য নাগরিকেরা, তাদের দেখার দায়িত্ব রাজ্য সরকার। কিছুই করব না, শুধু বড় বড় বিবৃতি ছাড়ব, এ দিয়ে তো রাজ্য শাসন চলবে না। ঘোলা জলে মাছ ধরতে চাইছে,
কিন্তু ঘোলা জলে যে মাছ ধরে না, আবার মাছ হাঁস থেকে ফসকেও যায়, এইটা ওনারা জানেন না। না, পরিযায়ী শ্রমিক থেকে কিন্তু সবটাই আমাদের একটা প্রসেসের মধ্যে করতে হবে। হু করে করোনা বেড়ে গেল, একটা মহারাষ্ট্র হয়ে গেল, সেটাও তো কাজের কথা না, কিন্তু ঘরের ছেলেদের ফেরাতে হবে, এটা একটা পরিকল্পনা করতে। এত বড় একটা আমপান এসছে, তারপরে একটু সময় চেয়েছিল, আর কিছু না, সময় চেয়েছিল রাজ্য সরকার। আমরা ঘরের ছেলে ঘরে ফিরুক চাই, কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে। কিন্তু তরজায় তো লাভ হবে না, বরং সকলেই জানতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা ফেরার পর সংক্রমণ আটকাতে করণীয় কি। চিকিৎসকদের মতে পরিযায়ী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে পাঠানোই কার্যকরী পন্থা। এসে পড়ার সাথে সাথে আমরা যদি ফিভার স্ক্যান করি, তাদের আমরা ট্র্যাক রাখি তারা কোথায় গিয়ে পৌঁছচ্ছে, এবং তারা যখন তাদের নিজস্ব ডিস্ট্রিক্টে বা এতে গিয়ে পৌঁছলেন, সেখানে তো তাদের ওপর যদি অন্তত 4-5 দিনের একটা ইনস্টিটিউশনাল নজরদারি করা যায়, একটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে কাদের কাদের সমস্যা হচ্ছে, কারা জ্বর হলো, তাহলে তাদের আমরা টেস্টিং করতে পারি। এই প্রেক্ষাপটে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা মেটাতে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ। আমি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আসবো, কিন্তু তার আগে ডাক্তারবাবুদের কাছে আসবো। বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দীকে দিয়ে শুরু করব। ডক্টর নন্দী, আমি একেবারে পাটিগণিতের হিসেবে আসছি যে 41টা ট্রেন, ধরুন গড়ে 1200 জন মিডল টায়ারের টিকিটও বিক্রি করা হয়েছে। 50,000 শ্রমিক, কোথা থেকে তারা আসছেন? মহারাষ্ট্র থেকে। কোন মহারাষ্ট্র থেকে? শুধু কোভিড ক্যাপিটাল বললে তথ্যটা বলা হবে না, গোটা ভারতবর্ষের এই মুহূর্তে 33% করোনা আক্রান্ত যে রাজ্যটি থেকে আছে, 1/3-এরও বেশি। এবিপি माझा নামক আমাদের একটি অত্যন্ত জনপ্রিয় 1 নম্বর নিউজ চ্যানেল আছে, সেখানে আমি একাধিক ফুটেজে দেখেছি প্ল্যাটফর্মে থেকে, ট্রেনে ওঠা থেকে কোথাও সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নামগন্ধ নেই। বলা হচ্ছে হোম কোয়ারেন্টিন। বারবার এই তথ্য আমরা সামনে রেখেছি যে ভারতের লাস্ট আদমশুমারি অনুযায়ী 1 বা 2 কামরার ঘরে থাকেন আমাদের দেশের প্রায় 17 কোটি পরিবার। আমি বলছি এই যে মানুষগুলো পেটের টানে অন্য রাজ্যে গেছেন, তাদের আলাদা ঘর আর আলাদা ওয়াশরুম, এই আনবিলিভেবল। তাদের হাতে 1 পাতা হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে বাড়িতে ছেড়ে দেওয়া হচ্ছে। এই একাধিক ট্রেনের এই ছবি আমরা দেখেছি। আমি বলছি, আমরা যদি বলি যে 2 মাস 2 দিন এত কষ্ট সহ্য করার পর, ডক্টর নন্দী, এটা আগুনে ঝাঁপ দেয়া, আপনি মানবেন? দেখো সুমন, আমি নিজে আজকে অসুস্থ, আমার গলার আওয়াজ দর্শকরা হয়তো ভালো শুনতেও পাবেন না, তাও আমি এসেছি একটা আশা নিয়ে যে যদি আমরা বলে কিছু সুরাহা হয়, অ্যাডমিনিস্ট্রেশন বলো, প্রশাসন বলো, তারা আমাদের কথা যদি শুনে কিছু ব্যবস্থা করতে পারেন, এই একটা আশা নিয়ে এসেছি। তবে এখন একটা কথা আমি শুরু করবো এইভাবে যে কোভিড-19 বা করোনা যে ইনফেকশন প্যান্ডেমিক হয়েছে, এটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। এখানে আমাদের সবাইকে এক করে দিয়েছে। আমরা একে অপরের ওপর দোষারোপ করে অহেতুক আমরা সময় নষ্ট করছি, এবং পুরো জিনিসটাকে যাকে বলে বাংলায় ঘেঁটে দেওয়া, আমরা কিন্তু ঘেঁটে দিচ্ছি। আমাদের সবাই এটা মানতে হবে যে যারা পরিযায়ী শ্রমিক, সবাই চাইছে, প্রতিটি রাজ্য চেয়ে এসছে, তারা চাইছেন ঘরের ছেলে ঘরে ফিরুক। এটা আমরা এখনই শুনলাম, এখানকার শাসক দলের তারাও বলছেন আসুক। এবারে সারা ভারতবর্ষে এই ছবি তাদের পাঠাতে হবে, মানবিক কারণে হোক, যে কোনো কারণেই হোক। এখন এই যে একটা প্ল্যানিং, এটা ভীষণ একটা জটিল প্ল্যানিং, এবং এটা একটা বলতে পারো যে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। এই ক্যালকুলেশনটা আমাদের সেইখানেই হচ্ছে গলতটা হয়ে যায়। আমরা যেটা তুমি ঠিকই বলেছ, এতদিন আমরা সবাই মিলে কষ্ট করেছি, এরপরে কি সবটা তছনছ হয়ে যাবে? এটা হওয়ার সম্ভাবনা 100%। কিন্তু আমরা এখানে যদি ক্যালকুলেশনটা ঠিক রাখি যে এতগুলো মানুষ আসছে, একটা এখানে সায়েন্টিফিক কি অ্যাডভাইস, সায়েন্স কি বলছে, আমাকে সায়েন্স মেনে চলতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্সের সঙ্গে অ্যাডজাস্ট করবে, পলিটিশিয়ান সায়েন্সের সঙ্গে অ্যাডজাস্ট করবে, কোনো সোশ্যাল কিছু সে সায়েন্সের সঙ্গে অ্যাডজাস্ট করবে। ইট ইজ নট সায়েন্স উইল কম্প্রোমাইজ উইথ এভরিওয়ান।
সবাইকে সায়েন্সের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে এবং সায়েন্টিফিক মেরিটস এবং ডিমেরিটস সেটা মেনে যেটা বাঞ্ছনীয় সেটা হচ্ছে, যেটা আমি আলোচনা এখনই শুনলাম, মানুষ আসছে, আগেও এসেছে, আমরা দেখেছি এখানেই কলকাতায় হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে এসেছে, তাদের হাতে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছে, সেও আমরা দেখেছি। সুতরাং এটা নতুন কিছু হচ্ছে না, খালি হয়তো স্কেলটা এটা আরও বৃহৎ আকারে হচ্ছে। তখন কয়েক হাজার এসছেন, এখন এক লটে 50,000 আসছেন, এইটা এক তফাৎ। এখানে আমার বক্তব্য যে আইডিয়ালি করা উচিত, যে জানা উচিত একটা সার্জ হবে, মানে আবার বাড়াবাড়ন্ত হবে। কারণ মহারাষ্ট্রের মতো জায়গা থেকে যখন মানুষ আসছে, সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা, যেখানে আমরা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ারের রেট অলিখিতভাবে ধরতেই পারি অনেক অনেক বেশি, এবং সেখানে কোন মানুষের মধ্যে ভাইরাস আছে এটা আমরা জানি না, এবং এই ঘটনা বহুবার হয়েছে। উদাহরণস্বরূপ আমি উড়িষ্যার কথা বলছি, উড়িষ্যায় যতগুলো এখন টোটাল নাম্বার অফ কেসেস হয়েছে তার 80% বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের দ্বারা হয়েছে। ন্যাচারালি এইটা আমরা এক্সপেক্ট করব। ডক্টর নন্দী, আমি শুধু যোগ করি এখানে যে আমাদের রাজ্যেও কিন্তু হুবহু এক জিনিস, উত্তর দিনাজপুর ফার্স্ট প্যাকেজে দেখিয়েছি, আমি আর রিপিট করছি না, হাওড়াতে 83 জন পরিযায়ী শ্রমিক এখনো পর্যন্ত কোভিড পজিটিভ, মালদাতে 122 জন, মুর্শিদাবাদে 50 জন, বীরভূমে 29 জন। এদের মধ্যে 95% কিন্তু একদম অফিসিয়াল ফিগার মহারাষ্ট্র ফেরত। ডক্টর নন্দী, সুতরাং এইটা আমরা এক্সপেক্ট করবে। এবারে সবাই মিলে এই ঝগড়াঝাটি না করে আমরা ঠিক করি যে কি করা হবে। সবাইকে এক জায়গায় আসতে হবে, আমরা কোয়ারেন্টাইন করতেই হবে, এবং সেখানে কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। তুমি যথার্থই বলেছ, ভারতবর্ষের আমাদের যে সামাজিক এবং ঘরবাড়ির যে পরিকাঠামো, সেখানে এগুলো অবাস্তব। সোনার পাথর বাটি বললে সেই সোনার পাথর বাটি, এছাড়া কিছুই নয়। সুতরাং আমাদেরই দায়িত্ব, প্রশাসনেরই দায়িত্ব এটা, যে তাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠাতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে HCQS এর রোল কিন্তু কিচ্ছু নেই একদম। আজকেই কাগজে আমরা দেখেছি WHO। ডক্টর নন্দী, আমরা অবশ্যই এইটা নিয়ে একেবারে আপনার সঙ্গে আলাদা আলোচনা করব, এই বিষয়ে একটি প্রতিবেদন দর্শকদের সামনে রাখবো। তার আগে ঠিক যে অংশটা আপনি বলছিলেন যে এমনিতেই এই উম্পুন পরবর্তী সময় সোশ্যাল ডিস্টেন্সিং এর যে নর্মস, যেটা গরিব মানুষও কিন্তু তার মতো করে মেনে চলছিলেন, এবং লকডাউন নিঃসন্দেহে এই সোশ্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে একটা অত্যন্ত ইতিবাচক বিষয় করতে পেরেছিল গোটা সমাজের মধ্যে এবং শ্রেণী নির্বিশেষে। সেইটা কিন্তু এই ঘূর্ণিঝড় এসে একেবারে তছনছ করে দিয়ে গেছে। ঠিক কতটা দেখুন। আগে বাঁচি, তারপর তো করোনা। কোথায় করোনা, কোথায় কি, আমরা তো দেখছি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমরা শুনুন, মাস্কও পর্যন্ত কেউ পরবো না। ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবে যেমন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে অনেক কিছু, তেমনি এই ঝড়ের জেরে কার্যত উড়ে গিয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং বিধিও। আর এর জেরে ফের করোনার দাপট বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। আর এই কথাটাও ভুলে গেলে চলবে না, করোনা ভাইরাস তার ধ্বংসলীলা কিন্তু থামাবে না, কারণ সে তো তার পদ্ধতিতেই চলবে। সে তো সুপার সাইক্লোন হয়েছে এটা বলে সে আমাদের কোনো রকম ডিসকাউন্টও দেবে না। ঘূর্ণিঝড়ের পর থেকে অনেক জায়গাতেই সোশ্যাল ডিস্টেন্সিং মানার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিদ্যুৎ, জল না পেয়ে রাস্তায় নেমে পড়েছেন অনেকে। বিভিন্ন জায়গায় গায়ে গায়ে দাঁড়িয়ে চলছে বিক্ষোভ, অবরোধ। যেমন যাদবপুরের পোদ্দারনগরের বাসিন্দা ষাটোর্ধ্ব বিভা চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। বুধবার থেকে 6 দিন ধরে বাড়িতে বিদ্যুৎ নেই, নেই পানীয় জলটুকুও। এই অবস্থায় সোমবার সকালে প্রতিবেশীদের সঙ্গে রাস্তা অবরোধে সামিল হন। আমরা মানুষ নেই, আমরা জন্তু জানোয়ারের অদম হয়ে গেছে। করোনা রয়েছে, এই তো দেখছেন না আমাদের করোনা। 65 বছরে যা দেখছি এরকম দেখা কোনোদিন দেখিনি। মাথায় করোনা দিয়ে কি করব? আগে বাঁচি, তারপর তো করোনা। ভুলে গেছি। একই অবস্থায় প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা জুনিতা বড়ুয়ার বিদ্যুৎ, জলের মতো পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এক প্রকার বাধ্য হয়েই সোমবার ক্লাস 6-এ পড়া ছেলেকে নিয়ে রাস্তায় অবরোধে সামিল হন। সিএসসি গাড়ি দেখতে পাচ্ছি না, কারুককে আমরা দেখতে পাচ্ছি না, কাউন্সিলরকে দেখতে পাচ্ছি না। আমরা কোথায় যাব ছোট বাচ্চা নিয়ে? আমরা কোথায় করোনা, কোথায় কি, আমরা তো দেখছি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমরা শুনুন, মাস্কও পর্যন্ত কেউ পরবো না যতক্ষণ না আমাদের কারেন্ট আসবে না। আমরা গরমেতে থাকতে পারছি না, কিভাবে মাস্ক পরবো আমরা? যাদবপুরের বাসিন্দা তথ্য প্রযুক্তি কর্মী পূজা ভট্টাচার্য। 51বর্তী পরিবারে সদস্য সংখ্যা 17, তার মধ্যে 96 বছরের এক বৃদ্ধাও রয়েছেন। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে।
কন্টেনমেন্ট জোন হওয়া সত্ত্বেও সোমবার বাধ্য হয়ে সিএসসির গাড়ির খোঁজে রাস্তায় প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলেন। আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সিং মানবো, আমরা এখনো অবধি মাস্ক পরে এখানে বসে আছি, এরপরে আমাদের পক্ষে সেটাও সম্ভব হবে না। করোনার ভয় অবশ্যই আছে, কিন্তু আমরা হেল্পলেস। চিকিৎসকেরা বলছেন এভাবে বাইরে বেরোলে গায়ে গায়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালে তার থেকে হু হু করে ছড়াতে পারে করোনা সংক্রমণ। তাই সাধারণ মানুষের দুর্ভোগের কথা মেনে নিয়েও করোনা নিয়ে উদ্বিগ্ন না হয়ে থাকতে পারছেন না তারা। যার বাড়িতে বিদ্যুৎ নেই, জল নেই, মাথার ছাদ নেই, পেটে খাবার নেই, খাবার জল নেই, তাকে যদি আমি সামাজিক দূরত্ব মেনটেন করতে বলি, তাকে যদি বলি ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে হাত ধো, এটা বিলাসিতা ছাড়া আর তো কিছু নয়। কিন্তু আবার এই কথাটাও ভুলে গেলে চলবে না, করোনা ভাইরাস তার ধ্বংসলীলা কিন্তু থামাবে না। এই যুদ্ধটা আমরা যতটা জয়ী হব ভেবেছিলাম, সেটা আরো আমাদের একটু পিছিয়ে দিল। চিকিৎসকদের এই আশঙ্কা যে একেবারেই অমূলক নয় তা বোঝা যায় গত কয়েকদিনে রাজ্যের করোনা সংক্রমণের হার দেখলেই। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় সংক্রমিত হন 127 জন। রবিবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত হন 208 জন, যা এখনো পর্যন্ত রেকর্ড। সোমবার রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিত হন 149 জন। মঙ্গলবার জানানো হয়েছে 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 193 জন। করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের 12 জন কর্মী। Total cases till today 4009. Deaths due to COVID today 5. Total COVID deaths 211. 72 not included. Discharges today 72. Total discharges till today 1486. বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ানও একটি সাক্ষাৎকারে সতর্কবার্তা দিয়েছেন, আমরা করোনার প্রথম অভিঘাতের মাঝামাঝি জায়গায় রয়েছি। এই পরিস্থিতিতে কিছুদিনের জন্য সংক্রমণ কমলে তার অর্থ এই নয় যে করোনার শক্তি কমে এসেছে। ভাইরাসের দ্বিতীয় অভিঘাতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সামান্য অসতর্ক হলেই সংক্রমিতের সংখ্যা আবার হু হু করে বেড়ে যেতে পারে। সামনেই বর্ষা, এই সময় বাড়িতে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জার মরশুমে করোনা ভাইরাসের দ্বিতীয় অভিঘাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে সেই আশঙ্কা আরো বাড়িয়েছে উমপুন পরবর্তী পরিস্থিতি। তাহলে এখন কি করণীয়? এক্সপেক্টেড ছিল, এটা আমরা আগেও বলেছি যে এটা হতে চলেছে আর কি। প্রশাসনকেও তৈরি থাকতে হবে, এক্সপেক্ট করে রাখা ভালো যে কোভিড-19 পেশেন্টের সংখ্যা ধাপে ধাপে বাড়বে, বেশ কয়েক গুণ বেড়ে যাবে। ত্রাণ শিবিরগুলি আছে, আমার মনে হয় তাদেরকে একটা সময় পর্যন্ত ওটাকে একটা কোয়ারেন্টাইন সেন্টার ভেবে ধরে নিয়ে সেইখানে রেখে দেওয়া, এবং ছাড়ার আগে যাদের যত সিমটোম্যাটিক পেশেন্ট থাকবে তাদেরকে টেস্ট করে নেওয়া, এবং যারা কোনো সিমটম থাকবে না প্রত্যেকের নাম ঠিকানা রেখে তাদেরকে ট্র্যাকিংয়ে রাখা। ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে কলকাতা এবং বিভিন্ন জেলা। প্রবল সংকটে সাধারণ মানুষ। এর মধ্যেই আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে অবস্থাটা হবে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো। তাই সাধারণ মানুষের দুর্দশার কথা মেনে নিয়েও তাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা, যাতে করোনা তার দাপট বাড়াতে না পারে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। একবারের জন্য ভাববেন না যে 6 দিন যাদের বাড়িতে বিদ্যুৎ নেই, আমরা এই আশা করছি যে তাদের বিক্ষোভটা, বলতে চাইছি যে খুব অসঙ্গত। তারা 6 দিন পরেও বিদ্যুৎ, জল কিচ্ছু নেই, মাস্ক পরে আর পিপিই পরে বাড়িতে বসে থাকবেন। কিন্তু বাস্তবটা হচ্ছে যে করোনা এখনো যায়নি, এবং সচেতন কলকাতার ছবিটা, মানুষের বাধ্য হয়ে রাস্তায় নামার ছবিটা যদি এই হয়, আমরা আশঙ্কিত জেলায় কি হচ্ছে, যে মানুষগুলোর বাড়িঘরই উড়ে গেছে, তারা সোশ্যাল ডিস্টেন্সিং খেয়াল রাখবেন, করোনার কথা ভাববেন, নাকি মাথা গোজার ঠাঁইটুকু এবং ওই দুবেলা দুমুঠো খাওয়ার ব্যাপারটা মাথায় রাখবেন? আমি ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর চট্টোপাধ্যায়, যে শহরে বসে আমি আপনি কথা বলছি, সেই শহরে প্রতি বর্গ কিলোমিটারে 25,000 মানুষ বাস করে। 30% আরবান স্লাম, আরবান স্লামে এটা ডাবল, মানে প্রতি বর্গ কিলোমিটারে 50,000। এই মানে জনঘনত্বের দিক থেকে যদি দেখি, মুম্বাইয়ের পরই কলকাতা। শিথিল হলে কি হয়, শিথিলতার কতটা মূল্য দিতে হয়, মহারাষ্ট্র এবং মুম্বাই আমাদের দেখিয়েছে। আমরা যদি বৃহৎ মুম্বাই, থানে, কল্যাণটা ধরি, 80% এই মুহূর্তে যারা কোভিড আক্রান্ত সেখানেই। শহর কলকাতায় যদি এইটা ছবি থাকে, যেখানে হু বলছে যে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার একেবারে উদাহরণ দিয়ে আজকে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভটা আসতে পারে, কতটা আশঙ্কিত হওয়ার কারণ আছে যখন আমরা শুনি যে 41টা ট্রেনে এবং
খানিকক্ষণ আগে রাহুল সিনহা বলছিলেন, একেবারে কোনো সাক্ষ্য প্রমাণ কোথাও আমরা দেখিনি যে শুধুমাত্র এই থার্মাল চেক করে ট্রেনে তোলা হচ্ছে, সেখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না। এমনকি আমি পরবর্তী পর্যায়ে আলোচনায় আসবো যে মিডল টায়ারটা বাদ রাখার কথা বলা হচ্ছিল সামান্য কিছু বাড়তি আয়ের জন্য, রেল সেটাও করছে না। আমি বলছি এই হিসেবে যদি 50,000 মানুষ যারা ঢুকতে চলেছেন, আবার বলছি তারা স্বাগত, তারা এই বাংলারই ছেলে মেয়ে, কিন্তু তারা ঢোকার পর অবস্থাটা কি হবে? ডক্টর চট্টোপাধ্যায়। প্রথমে আমি স্যারকে বলি, স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুন। যে প্রসঙ্গে আমরা এলাম সেটা হচ্ছে, একটা জিনিস আমাদের এখন মানতে হবে, আমরা একটা দুমুখ কি বলবো, দুমুখ তলোয়ারের দুদিকে আছি। একদিকে একদম শাঁখের করাত বলতে পারেন, শাঁখের করাত, একদিকে যেমন উম্পুন, একদিকে তেমনি এই কোভিড, এবং কোভিডের একটা বাড়তি, যেটা আমরা আশা করছি যে এটা বাড়বে সেই জায়গাটায়। এবারে ট্রেনে করে যারা আসছে, এক নম্বর হচ্ছে আমরা বারবার যেটা বলেছি যে থার্মাল স্ক্রিনিং কিন্তু খুব সাকসেসফুল নয়, এবং এটা একটা নন স্পেসিফিক। এখানে জ্বর দেখলেও সেই জ্বরের ধরন জানা যায় না, বা সেটা কোভিড জানা যায় না। এবারে আরেকটা জিনিস আমরা যেটা জানি সেটা হচ্ছে, কোভিডের সবচেয়ে বেশি সংক্রমণ হয় তার অ্যাসিমটোমেটিক প্রথম 2-3 দিনের মধ্যে। এবারে ধরুন একটা কামরাতে একটা মানুষ রয়েছে যে কোভিড পজিটিভ, এবং সে অ্যাসিমটোমেটিক, সে 2 দিনের জার্নিতে বাথরুম যাবে, বিভিন্ন দিকে এদিক ওদিক চলবে, সে চুপ করে তার জায়গায় বসে থাকবে না। এক নম্বর হচ্ছে বসার জায়গাটা, তো আমি দেখলাম খুব একটা সোশ্যাল ডিস্টেন্সিং নেই, 6 ফিটের ব্যবধানে কিন্তু যাত্রীরা বসে নেই। তদুপরি তার মধ্যে ওই যে যাতায়াতের মধ্যে অনেকগুলো অ্যাসিমটোমেটিক পেশেন্ট যদি এই ট্রেনের মধ্যে থাকে, তারা কিন্তু অনেক মানুষকে এই ইনফেকশনটা দিয়ে দিতে পারে। কারণ আমরা জানি কি, আমরা সারাক্ষণ মাস্ক পরে থাকলেও বিভিন্ন সময় কিন্তু আমাদের মাস্ক খুলতে হচ্ছে। আমি যখন খাবার খাচ্ছি, আমি যখন চা খাচ্ছি, আমি যখন জল খাচ্ছি, তখন কিন্তু আমার মুখে মাস্ক থাকছে না, কিন্তু আমার উল্টো দিকে মানুষটা কোভিড পজিটিভ হলে এই সময়টুকুই কিন্তু যথেষ্ট তার থেকে আমার স্প্রেড হয়ে যাওয়ার জন্য। ডক্টর চ্যাটার্জি, আমি শুধু যোগ করব যে হুয়ের ওয়েবসাইটে এখনো আছে যে কোনো কোভিড পজিটিভ তিনি অ্যাসিমটোমেটিক হতে পারেন, 15 মিনিটের বেশি তার সঙ্গে থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কতটা বাড়ে, সেখানে 1.5 দিন ধরে, অন্তত 1.5 দিন থেকে 2 দিন ট্রাভেল করতে হবে এনাদের ট্রেনে। এবং শুধু তাই নয়, এরপর তারা যখন বাড়িতে যাবে, যদি ধরে নিই আমি, এরা পরিযায়ী শ্রমিক, এদের বাড়িতে 1-2টোর বেশি ঘর থাকার কথা না, এবং বাথরুমটাও কখনো একটা মানে সেপারেট বাথরুম হওয়ার কথা নয়। এবার এদের যদি আমরা কোনো আলাদা শেল্টার না দিই, এর মধ্যেও কিন্তু বাস আছে, এরা কিন্তু একটা পার্টিকুলার স্টেশন থেকে বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে সেখানে যাবে। এবার এখানে যদি তারা, এখানেও একটা সম্ভাবনা রয়েছে ইনফেকশনের। এবারে তারা বাড়ি যদি যায়, বাড়ির মানুষগুলোর, তার মধ্যে বয়স্ক মানুষ থাকবেন, তাদের বাবা মারা থাকবেন, তাদের কিন্তু হাই চান্স থাকবে শুধু ইনফেক্টিভিটির নয়, ইনফেক্টিভিটির সাথে মর্টালিটির। আমরা বারবার বলে আসছি, সবচেয়ে সাসেপ্টেবল কিন্তু বয়স্ক মানুষরা। এবার বয়স্ক মানুষদের কাছে ওরা নিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা থাকবে। এই সম্ভাবনাটা কিন্তু আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না। আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন না পারি, যদি এরকমও অন্তত করতে পারি যে ওদের লোকাল একটা স্কুলে সবাইকে রেখে দেওয়া হলো, কারণ স্কুলগুলো এখন বন্ধ আছে, স্কুলগুলো স্যানিটাইজ 1 দিন কি 2 দিনের মধ্যে করা যায়, যদি পরবর্তীকালে আমরা স্কুল চালাবো ভাবি। কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা স্কুল কিন্তু আমাদের ফাঁকা, বিশেষ করে গভর্নমেন্ট, দরকার হলে প্রাইভেট স্কুলগুলো। আমরা যদি স্কুলগুলোকে ওদের থাকার ব্যবস্থা করি, করতে চাইবো স্টেডিয়াম, প্রচুর এই কলকাতা শহরে প্রচুর বিরাট ফাঁকা ওয়্যারহাউস আছে, ওয়্যারহাউস স্টেডিয়াম নিয়ে এটা করা যেত। হ্যাঁ, এগুলোতে যদি অ্যাটলিস্ট তাদের থাকা, খাওয়া এবং টয়লেট, এই 3টের ব্যবস্থা যদি করা যায় 7 থেকে 14 দিন পর্যন্ত, যে সময়টা তাদের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকছে, তাহলেও কিন্তু আমরা অনেকটা এই সংক্রমণটাকে অ্যাভয়েড করতে পারতাম। কারণ এদের গ্রামে গ্রামে পাঠিয়ে দেওয়া মানে আমাদের প্রত্যেকটা গ্রিন জোনকে সাসেপ্টেবল করে দেওয়া রেড বা অরেঞ্জ হওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু একটা খুব রিস্কি ব্যাপার, এবং আমরা খুব কি বলবো, আতঙ্কিতভাবে আগামী 2 সপ্তাহ জানি না কি হবে। আমাদের তো আমার অন্তত বেশ ভয় করছে সংক্রমণের ক্ষেত্রে। একটা ভালো খবর যেটা আমি বলতে পারি, আমাদের সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার কমছে। এবার সেই জায়গাটাতে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে, যাতে বয়স্ক মানুষদের এটা এফেক্ট না করে, যাতে মৃত্যুর হারটা না বাড়ে। একদম। আমি দ্রুত একবার গোটা দিন যারা এই বিষয়টা নিয়ে হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে মন্তব্য পাঠিয়েছে, দ্রুত একটা মন্তব্য পড়ে নেব।
অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন, সমস্ত পরিযায়ী শ্রমিকদের পরীক্ষা করে বাড়ি পাঠানো না হলে শহর কেন্দ্রিক করোনা সংক্রমণ গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়তে সময় লাগবে না। রুমা দত্ত লিখছেন, ভারত সরকারের পরিকল্পনাহীন লকডাউন ঘোষণার মূল্য দিতে হচ্ছে পরিযায়ী শ্রমিক তথা ভারতবাসীকে। মৃণাল বন্দ্যোপাধ্যায় লিখছেন, লকডাউন করার আগে কয়েকটি দিন সুযোগ দিলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে যেতে পারতেন এবং এত সংক্রমণও ছড়িয়ে পড়ত না। দেবযানী মৈত্র লিখছেন, স্টেশন থেকেই তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো উচিত, না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। নিত্যানন্দ সরকার লিখছেন, এদের প্রত্যেকের লালারস পরীক্ষা করে কোয়ারেন্টাইনে রাখার বন্দোবস্ত করতে হবে। শর্মিলা রায় লিখছেন, নিজেদের বাড়িতে ফিরতে চান সকলেই, তবে সচেতন হয়ে যতটা সম্ভব সাবধানে। আমি দ্রুত এবার দেবাংশু ভট্টাচার্যের কাছে আসব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গ সরকারের গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাকে সরাসরি এই হোম কোয়ারেন্টাইন নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। ঠিক কি বলেছিলেন অভিজিৎদা? দেখো, যে রাজ্যে এই শ্রমিক রয়েছে, যেখানে সে এত বছর এত দিন সার্ভিস দিল, সেখানে হঠাৎ একটা ক্রাইসিসে প্রায় একটা গো ব্যাকের পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজ্য কোনো দায়িত্ব নিচ্ছে না, জাস্ট কি করে তার নিজের রাজ্যে ফেরত পাঠাবে এইটার জন্য কার্যত পুশ ব্যাক করছে। এইটা কতটা ন্যায়সঙ্গত? এবং দুই হচ্ছে যে রাজ্যে সে নিজের রাজ্যে ফিরে এলো, এবার তাকে তো একটা স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টিনে পাঠাতে হবে, বলা হচ্ছে হোম কোয়ারেন্টিন। আমাদের এই রাজ্যেও এটা হচ্ছে। এবার যিনি নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে রোজগারের জন্য গেছেন, তার কোথায় আলাদা ঘর, তার কোথায় আলাদা ওয়াশরুম, আলাদা অ্যাফোর্ডই করতে পারবেন না। আমাদের লাস্ট 2011 আদমশুমারিও বলছে যে 87 কোটি মানুষ এই ভারতবর্ষের একটা বা দুটো ঘরে থাকে। কিসের হোম কোয়ারেন্টিন? আমি বলছি দুক্ষেত্রে, যে রাজ্য থেকে তিনি আসছেন তাদের দায়িত্ব, যেখানে ফিরলেন তাদের দায়িত্ব। আপনার কি মনে হয়? দেখুন, আসলে এই দায়িত্বটা আরো যদি ভাবেন, যে রাজ্যের ভেতর দিয়ে যাচ্ছে তাদের কি দায়িত্ব? যে ধরুন যারা হেঁটে যাচ্ছে দিল্লি থেকে কলকাতা, এটা কি ইউপির দায়িত্ব, বিহারের দায়িত্ব, কার দায়িত্ব? সুতরাং এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হওয়া দরকার। কেন্দ্রীয় সরকার রাজ্যদের এখন অব্দি টাকা দিতে রাজি হয়নি। অনেকটা টাকা দেওয়া দরকার, যাতে রাজ্যরা সেটা খরচা করে এটা করতে পারে। রাজ্যরাও বলবে আমার দায়িত্ব কেন, এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। যে যদি আমি এদের দিল্লিতে আটকে রাখি, তাহলে মধ্যপ্রদেশ এই উত্তরপ্রদেশ সরকার লাভ হচ্ছে, সেখান দিয়ে যাচ্ছে না, তাদের দায়িত্ব। শুধু সবাই বলছে আমার দায়িত্ব কেন, আমার একার দায়িত্ব কেন? শুধু এই জন্যই আমরা কেন্দ্রীয় সরকারকে রেখেছি, যে কেন্দ্রীয় সরকারের প্রধান ভূমিকা হচ্ছে যেখানে কোনো একটা রাজ্যের দায়িত্ব নয়, সেইখানে কাজটাকে নেওয়া। কেন্দ্রীয় সরকার এটা করা দরকার। টাকাটা রাজ্যের অন্তত কেন্দ্রীয় সরকার থেকে এলে যে এই স্কিমে আপনারা টাকা নিতে পারেন, তাহলে অনেক রাজ্য করতে রাজি হবে। আর কোয়ারেন্টাইন ওটা মানে আমরা কি বলতে, মুখে বলা খুব সোজা, কিন্তু কার্যত ওটা কি করে হবে আমি কোনোদিনই বুঝিনি, সুতরাং এখনো বুঝিনি। এ নিয়ে মানে কিছু বলবো না, কারণ কিছু বলার নেই। এটা আজগুবি গল্প। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, চিরকালের আমার এটা প্রশ্ন যে ক্ষুধার জ্বালায় রাজ্য ছেড়ে অন্য রাজ্যে রোজগারের জন্য গেছেন, তার তো 7 মহলা বাড়ি থাকবে না। হোম কোয়ারেন্টিনের আদৌ কোনো প্রশ্ন সেখানে থাকবে? আমরা এইখানে এই 2 মাস 2 দিন পরে এই রাজ্যের এখনো পর্যন্ত যা ফিগার আছে, হঠাৎ যদি দেখা যায় যে ফিগারটা 1 লাফে বেড়ে গেল, কাকে দোষ দেব? আমি বলছি রাজ্য সরকারের, আবার বলছি দেবাংশু, একেবারে স্পষ্ট দায়িত্ব আছে। একদম তাই সুমনদা। তবে শুরুতেই যেটা আমি বলতে চাইছি যে এই যে আপনি প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি দরকারই পড়তো না। আমি 2 মিনিট টাইম চাইছি। কি একদম প্রথম থেকে আমরা যদি যাই, লকডাউন ঘোষণা হলো, 4 ঘন্টার নোটিসে লকডাউন ঘোষণা হলো, যেন নোটবন্দি হচ্ছে, কেউ টাকাটা বদলে নিতে পারবে, তাই তড়িঘড়ি 4 ঘন্টা আগে করা হলো। কেন আমরা জানি না। কেন নরেন্দ্র মোদীর বিকেল 8টা পছন্দ, দুপুর 12টা পছন্দ নয়, কোনো জ্যোতিষ ওনাকে বলেছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু উনি রাত্রি 8টায় ঘোষণা করলেন। আজকে আপনি বলুন সুমনদা, আজকের দিনে দাঁড়িয়ে প্রতি 100টা পরিযায়ী শ্রমিকের মধ্যে যদি 10 জন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই শুরুর দিনে তো হতে পারে সেই সংখ্যাটা অনেকটা কম ছিল, আজকের দিনে সেটা অনেকটা বেশি। আজকে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হলো না। তারপরেই কেন্দ্রীয় সরকার আদৌ কতটা সদিচ্ছা নিয়ে এগোচ্ছিল, কারণ আজকেই 50
50,000 লোককে যে পাঠানো হচ্ছে, একবারে বাংলার ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর দায়িত্বটা সবার, আমরা সবাই চাইছি, কিন্তু সমস্যাটা আসলে পড়তে হবে বাংলাকে। আমি শুরু থেকে সুমনদা আপনাকে যেটা বলছিলাম যে লকডাউন ঘোষণার পরে মেন দরকার ছিল আন্তর্জাতিক বিমান বন্ধ করা, কেন্দ্র দেখলাম তারপরে বহু টালবাহানা করে বন্ধ করলো। আমরা সবাই জানি করোনার জন্ম ভারতের মাটিতে নয়, বিদেশ থেকে নরেন্দ্র মোদী আসার সুযোগ করে দিলেন। তারপরে আমরা কি দেখলাম, 30শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম করোনা আক্রান্ত পাওয়া গেল, কিন্তু তারপরে ফেব্রুয়ারি মাসের 24-25 তারিখ নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আহমেদাবাদে উৎসব পালন করলেন 100 কোটি টাকা খরচ করে। আর সেই আহমেদাবাদ আজকে সবচেয়ে বেশি আক্রান্তময় শহর, যেখানে আহমেদাবাদে গুজরাট সরকার হাইকোর্টকে জানাচ্ছে যে এখানে যদি টেস্ট করা হয়, ওই জন্য আমরা টেস্টের সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ টেস্ট করা হলেই 70% মানুষের করোনা পজিটিভ পাওয়া যাবে। এটা গুজরাট সরকার নিজে গুজরাটের হাইকোর্টে জানিয়েছে, এতটাই খারাপ অবস্থা। তারপরে আমরা কি দেখলাম, একের পর এক সিদ্ধান্ত সুমনদা, টেস্ট না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে শুধুমাত্র সিমটম কমলেই রোগীদের, এটা বলা হলো। এটা তো এ রাজ্যেও দেখলাম, ট্রেন থেকে এলো ডানকুনিতে জাস্ট একটা থার্মাল চেকিং, যেটা ডাক্তারবাবুরা প্রতিদিন বলে যেটা বোগাস, আমি সরি ফর মাই ওয়ার্ড, এটা বোগাস, এটা থেকে কিচ্ছু বোঝা যায় না। হাতে হাইড্রক্সিক্লোরোকুইনের এক পাতা ওষুধ, যাও বাড়ি চলে যাও। অনেক ক্ষেত্রে প্রশাসন নিজে বাসে করে বাড়ি পৌঁছে দিচ্ছে। একদম সুমনদা, এই রাজ্যে এখানে একটা কথা বুঝতে হবে, দেখুন একদম শুরু থেকে যখন হয় না, আমরা অনেক রকমের নির্দেশ কিন্তু সরকারের তরফ থেকে এসছে। এই যে একটু আগে যে দুজন ডাক্তারবাবু বলছিলেন, তারা নিজেরাও কিন্তু বলছিলেন যে আমরাও এখনো পুরোপুরি ক্লিয়ার নই কোন ব্যাপারটা আসলে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে কখনো বিরাট হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে হবে না। আমি ওষুধের বিতর্কে যাচ্ছি না, আমি বলছি এক পাতা ওষুধ দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিল, এই পদক্ষেপ মানবিক হতে পারে, কিন্তু এটা বিপজ্জনক। না সুমনদা, সেটা তো বটেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের প্রত্যেকের টেস্টিং হচ্ছে বলেই জানা যাচ্ছে। এখন আমার প্রশ্নটা অন্য জায়গাতে, আমার প্রশ্নটা হচ্ছে আজকে ধরুন 50,000 মানুষকে একবারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, 50,000, আবার রেল বলে দিয়েছে এখন রাজ্য সরকারের কনসেন্টের দরকার নেই, মানে রেল যেখানে যাকে পারবে পাঠিয়ে দেবে। তো আমার প্রশ্নটা খুব স্বাভাবিক, 50,000 মানুষ যদি একবারে রাজ্য সরকারকে না বলে বা পাঠিয়ে দেওয়া হয় নিজের ইচ্ছা মতো, রাজ্য সরকারকে তো নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে। তারা তো সবাই কলকাতার বাসিন্দা নন, বা তারা সবাই হাওড়ার বাসিন্দা নন, তাদেরকে তাদের জেলায় পৌঁছে দিতে হবে, তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সুমনদা এখানেই শেষ নয়, বাংলাকে প্রাণে মারার চেষ্টা করছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের বর্ডার খুলে দেওয়া নিয়ে আপনারা দেখলেন একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যান্য সময় বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক কথাবার্তায় বিজেপি নেতারা থামেন না, কিন্তু হঠাৎ করে বলা হলো না বাংলাদেশ খুলতে হবে কারণ আমাদের টাকার দরকার। এতই টাকার দরকার, আজকে ট্রেনের মাঝখানে সিটটাও পর্যন্ত উঠিয়ে দিয়েছে, কারণ ওই একটা শ্রমিকের থেকেও টাকা লুটতে হবে। এমনকি বিমান নিয়েও সুমনদা মাঝখানের সিটটা নিয়ে কোর্টের কাছে বকা খেয়েছে পর্যন্ত বিজেপি সরকার, যে সেই বিমানের মাঝখানের সিটটাও পর্যন্ত তুলে দিয়েছে, সেখান থেকেও টাকা লুটতে হবে, পরিযায়ী শ্রমিকদের থেকেও টিকিটের টাকা লুটতে হবে। কি এটা কি ব্যবসার সময় হচ্ছে? আমরা তো জানি না কি হচ্ছে। দেখুন সুমনদা, দেবাংশু যখন বলছিল আমি সব শুনলাম, আশা করি আমার বলার সময় বলবে না, আর যদি বলে আমি কিন্তু বলবো না, তার দায়িত্ব আপনার। প্রথম কথা হচ্ছে যে 2 তারিখ থেকে ট্রেন চালু হয়েছে, আজকে 26 তারিখ, আজকে 41টা ট্রেন আসছে। এই ট্রেনগুলো কিন্তু রেল চালাচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার যে রিকুইশন দিয়েছে সেই রিকুইশনের বেসিসে মহারাষ্ট্রের নোডাল অফিসার আর পশ্চিমবঙ্গের নোডাল অফিসাররা যা ঠিক করেছেন তার বেসিসে হচ্ছে। আজকে দেবাংশু বলছে যে 4 ঘন্টার নোটিশে করেছে, তো 2 তারিখ যে 2 মাস ধরে যে এই যে লকডাউন চললো, এটা কি কেউ কোনোদিন বলছে যে লকডাউনের ফলে করোনা আসবে না? লকডাউনটা একটাই কারণ, যে হঠাৎ করে যাতে স্প্রেড করে না যায়, যাতে করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস না হয়ে যায়, আর যে সময়টা পাবে সেই সময়গুলোতে গভর্নমেন্ট তাদের পরিকল্পনা করে গুছিয়ে নেবে। আজকে কিন্তু এইখানেই আমার প্রশ্ন, যে আমরা যা করছি ভেবে করছি না। গত 24 ঘন্টায় আমি আপনার কাছেই যাচ্ছি, শুধু মহারাষ্ট্রে মারা গেছেন 97 জন, আক্রান্ত নয়, মৃত। আমি বলছি যে আমরা বুঝতে পারছি তো যে 50,000 লোক এই রাজ্যে ঢুকলে এই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে না তো? আমি আপনার সাথে একমত, কিন্তু 50,000 লোক কেন একদিনে আসছে? 2 তারিখ থেকে যে ট্রেন চালু হলো, এই যে ট্রেনের শিডিউলটা আপনি দেখেছেন, প্রথমে 7টা, তারপরে 50টা করে 200টা, তো এই ট্রেনের শিডিউলটা তো রাজ্য সরকার ঠিক করবে, সে কোথায় কিভাবে নিয়ে যাবে। দ্বিতীয় যে কথাটা বারবার আসছে যে কোয়ারেন্টাইনে রাখা, এই ডাক্তারবাবু যেটা বলছেন সঠিক কথা বলছিলেন, যে আমাদের পশ্চিমবঙ্গে এত স্কুল আছে, কলেজ আছে, স্টেডিয়াম আছে, তো তাদেরকে এনে তো সেখানে রাখা যেতে পারতো। সেখানে রাখতে গেলে কি লাগে? 3টে জিনিস দরকার। এক হচ্ছে তারা যে থাকবে তার একটা খরচা আছে, দ্বিতীয় হচ্ছে তাদের দেখভাল করার জন্য একটা মেশিনারি দরকার। তো যদি পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকার কিন্তু অভাব নেই, কোভিড সংক্রান্ত আলাদাভাবে টাকা অ্যালট সমস্ত রাজ্য হয়েছে, এই রাজ্য হয়েছে এবং এই রাজ্যের টাকা চলে এসছে। এই যে আমাদের কমিউনিটি কিচেনগুলো চলছে, কেন্দ্রের কোভিড সংক্রান্ত যে ফান্ড সেখান থেকে হচ্ছে। এবার দ্বিতীয় যে বিষয়টা দাঁড়ালো, স্টেডিয়াম, স্কুল কলেজের অভাব নেই। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ম্যান পাওয়ার। আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গ সরকারের কাছে ম্যান পাওয়ার নেই, পশ্চিমবঙ্গ সরকার কি পশ্চিমবঙ্গবাসীর কাছে একবার আহ্বান জানিয়েছে? এখানে যত সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আহ্বান জানিয়েছে,
একমাত্র একবার সর্বদলীয় বৈঠক সেই মার্চ মাসে হয়েছে, তারপরে কোনো সর্বদলীয় বৈঠক হয়নি। এমনকি নির্বাচিত এমপি তারা তাদের এলাকায় তাদেরকে ঢুকতে দিচ্ছে না, অন্য কেউ যদি ত্রাণ নিয়ে যায় তাদেরকে ত্রাণ দিতে দিচ্ছে না, তাদের উপর আক্রমণ চলছে। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে এই রাজ্য সরকার কোনো পরিকল্পনা নেই, তারা চায় না যে এখানে সর্বতভাবে সবাই সহযোগিতা। রাজ্য সরকারের উত্তর দেবাংশু দেবে, কিন্তু তার আগে প্রণয়দা আমি বলছি যে মিডল টায়ারটার বিক্রি করা ওই বাড়তি সামান্য অর্থটুকু খুব দরকার ছিল, যেখানে স্টেশন থেকে ট্রেনে আসা অবধি, ট্রেন থেকে না কোথাও সোশ্যাল ডিস্টেন্সিং এর মানে দূরবীন দিয়েও আপনি দেখতে পাবেন না। আপনি মিডল টায়ারের কথা যেটা বলছেন আপনি খুব ভালো করেই জানেন, শ্রমিক স্পেশাল যে ট্রেনগুলো চলছে সেই শ্রমিক স্পেশাল ট্রেনের যে খরচা তার 85% সেন্ট্রাল দিচ্ছে, 15% স্টেটের দেওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে যে পরিমাণ শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে আছে, আর স্টেট গভর্নমেন্ট যতগুলো ট্রেনের রিকুইশন দিচ্ছে, রেলমন্ত্রী তো বলেছিলেন পার ডে 300টা করে ট্রেন তারা চালাতে পারে। যদি ইউপি 400-500 ট্রেন নিয়ে যেতে পারে, বিহার যদি নিয়ে যেতে পারে, তো পশ্চিমবঙ্গের যদি সমস্ত লেবার যদি অন্য স্টেটে বেশি থাকে, তো পশ্চিমবঙ্গ সরকার কেন বেশি ট্রেনের রিকুইশন দিচ্ছে না? প্রবল প্রতিবাদ করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওই লাস্টে উনি যেটা বলেন 85% ট্রেনের ভাড়া, আপনাদের চ্যানেলেই আমরা দেখেছি সবাই টিকিট তুলে দেখাচ্ছে যে তাদের টিকিট কাটতে হয়েছে। কারা নিল সেই টাকার সময় বলেছি আমি? না না, আপনার সময় বলেছি আমি। আচ্ছা, আপনাকে আচ্ছা বলার পর আমাকে টাইম দিবেন, আমি সেটাই বলবো। এখন সুমন দা, মজার বিষয়টা হচ্ছে এই কেন্দ্রীয় সরকার যখন সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয় আপনার পরিযায়ী শ্রমিকদের নিয়ে, সুপ্রিম কোর্ট যখন জানতে চেয়েছিল এই ভাড়ার ব্যাপারটা কি হবে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে কোনো সদুত্তর দিতে পারেনি কোন 85% কোন 15%। এটা অনেকটা হাওয়ায় ভাসানো কথা, নরেন্দ্র মোদীর 15 লক্ষ টাকার মতো, কারোর পকেটেই যাবে না, অথচ সবাই পাবে বিজেপি নেতাদের কথা অনুযায়ী। এই গল্পটা অনেকটা এরকম। আর উনি বলছেন স্টেডিয়ামের ব্যবস্থা করে, এর ব্যবস্থা করে। দেখুন, আপনাদের সাজেশনটা যথেষ্ট ঠিক আছে, আপনারা সাজেশন দিচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে সুমন দা, 50,000 লোককে আপনি এক ধাক্কায় পাঠিয়ে দিচ্ছেন, আর শুধুমাত্র আমি একটা স্টেডিয়ামের মধ্যে সবাইকে ঢুকিয়ে দিলাম, একে অপরের সাথে গল্প করলো, তারা পাশাপাশি গিয়ে বসলো, ওটাতে করলে হবে না। তাদের প্রত্যেকের মাঝখানে ডিস্টেন্স রাখার মতো আমাকে ব্যবস্থা করতে হবে, জানি এনফোর্স করা যায় তাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্সটা। কারণ 50,000 লোককে স্টেডিয়ামে, স্কুলে আপনি রাখলেও আপনি মানুষকে সবসময় রেখে দিতে পারবেন না যে তারা একে অপরের কাছাকাছি যাবে না। যেমন হসপিটালগুলোতে বা কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে একটা সিস্টেম থাকে। দুজনকেই থামালাম, এবার আবার একবার চিকিৎসা বিজ্ঞানের অধ্যায় পাতা উল্টানোর চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। তার আগে সবকটি রাজনৈতিক দলের কাছে আমার একটা স্পষ্ট অভিযোগ আছে, বিরোধীদের ক্ষেত্রে তো বটেই। আজকে দিলীপ ঘোষকে আমি বলতে শুনেছি, কিন্তু এর আগে যারা ডেপুটেশন দিয়েছেন, যারা বলেছেন, একটা বাক্য যারা বলছেন, একেবারে আমি বলছি, আবার বলছি, মার্জনা করবেন আমার ভাষার জন্য, সস্তা রাজনীতি মনে হয়েছে। যে প্রত্যেকে চোখের জল ফেলছেন, এত ফেলছেন আদিগঙ্গায় প্লাবন এসে যাবে, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে, কিন্তু একটা বাক্য কেউ বলছেন না যে কি অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তাদের সুস্থভাবে, সুস্থতার ব্যবস্থা করতে হবে, কেউ অসুস্থ হলে তার ব্যবস্থা করতে হবে, কেউ কোভিড আক্রান্ত কিনা সেই পরীক্ষা করতে হবে এবং তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে যদি তিনি কোভিড আক্রান্ত হন। এই শব্দবন্ধটা কারুর ডেপুটেশনে কিন্তু ছিল না। প্রত্যেকটি রাজনৈতিক দল যারা পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলছিল তারা ফিরিয়ে আনার কথাটা বলছে, কিন্তু ফিরিয়ে কি অবস্থায় আনবেন, কোথায় রাখবেন, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, স্বাস্থ্য পরীক্ষার পর কি, এই পর্যায়গুলো সবকটি রাজনৈতিক দল যদি এই বিষয়ে নজর দেন, আমার মনে হয় এখনো খুব দেরি হয়ে যায়নি। আমি দ্রুত এবার হাইড্রক্সিক্লোরোকুইন, এতবার এই ওষুধটির কথা হচ্ছে, হু কিন্তু আজকে রীতিমতো সতর্ক করে দিচ্ছে। দেখব। The executive group has implemented a temporary pause of the hydroxychloroquine arm within the Solidarity trial. করোনা আবহে একসময় বিশ্বজুড়ে আশার আলো দেখিয়েছিল যে ওষুধ, সেই হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ আপাতত করোনা মোকাবিলায় এই ওষুধ ব্যবহার করা যাবে না। সম্প্রতি মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, একটি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যাদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি। এই উদাহরণ টেনে আপাতত হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে স্থগিতাদেশ জারি করেছে হু। On Friday, the Lancet has published an observational study on hydroxychloroquine and chloroquine and its effects on COVID-19 patients that have been hospitalized. The authors reported that among patients receiving the drug, when used alone or with a macrolide, they estimated a higher mortality rate. The executive group has implemented a temporary pause of the hydroxychloroquine arm within the Solidarity trial while the safety data is reviewed by the Data Safety Monitoring Board.
একসময় ভারত থেকে এই হাইড্রোক্সি ক্লোরোকুইন পেতেই মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় তিনি হুমকি পর্যন্ত দিয়ে বসেন। ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ডিরেক্টর রিক ব্রাইটকে পদচ্যুত করে ট্রাম্প প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই হাইড্রোক্সি ক্লোরোকুইন নিয়ে সতর্ক বার্তা দেয় ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA। তারা জানায় ওষুধটি খাওয়ানোর পর বেশ কিছু রোগীর হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, বিপজ্জনকভাবে বেড়েছে হৃদযন্ত্রের গতি। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই ওষুধ প্রয়োগ বন্ধ করলো। কখনোই মনে হয়নি যে হাইড্রক্সি ক্লোরোকুইন, যেটা মূলত ব্যবহৃত হয় কিছু বাতের অসুখ এবং জীবনদায়ী বেশ কিছু সমস্যা নিরসনের জন্য, এবং যেটা ইমিউনিটিকে মডিফাই করে, সেইটা অ্যান্টিভাইরাল হিসাবে তার কোনো প্রয়োগ আছে। এবং আমার মনে হয় যত দ্রুত আমরা হাইড্রক্সি ক্লোরোকুইনের যে মাদকতা তার থেকে বেরিয়ে আসবো তত মঙ্গল। আমার মনে হয় যে হাইড্রক্সি ক্লোরোকুইন মূল্যবান সামগ্রী, এইটা ভাবার ক্ষেত্রে মহান ট্রাম্প সাহেবের হুঙ্কার আমাদের কোহিনূর যেন কেড়ে নিচ্ছেন, এইরকম একটা ভাবনার থেকেও আমরা বড় বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এর আগে ICMR এর গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গ সরকার পরামর্শ দিয়েছিল করোনা চিকিৎসায় নিযুক্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট ডোজের হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পরিজন যাদের কোয়ারেন্টিন করা হয়েছে তাদেরও নির্দিষ্ট মাত্রায় এই ওষুধ দেওয়া যাবে। এমনকি ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদেরও দেওয়া হয় হাইড্রোক্সি ক্লোরোকুইন। করোনার দাপট শুরুর পরই হাইড্রোক্সি ক্লোরোকুইনের চাহিদা এমন বেড়ে যায় যে বাজার থেকে উধাও হয়ে যায় এই ওষুধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ শোনার পর অনেকে জানতে চাইছেন, তাহলে যারা এই ওষুধ খেলেন তাদের কি কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে? যারা হাইড্রোক্সি ক্লোরোকুইন নিয়েছেন তাদের যদি কোনো সাইড এফেক্ট হয়ে থাকতো তারা সেটা প্রেজেন্ট করতো। সুতরাং যারা নিয়েছেন তাদের চিন্তা হবার কিছু নেই। তার কারণ অনেক দিন ধরে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভোগেন তারা তো অনেক দিন ধরে হাইড্রোক্সি ক্লোরোকুইন খান, তাহলে সেখানে তাদেরকে তো সেটা হয়। তবে আমরা যখন কোনো ড্রাগ প্রেসক্রাইব করি কোনো ডিজিজের ক্ষেত্রে, আমরা দেখি তার সাইড এফেক্টের পাল্লাটা ভারী না তার এফেক্টের পাল্লাটা ভারী। এফেক্টের পাল্লা যদি ভারী হয় তাহলে সেই ডাক্তারকে আমরা রেকমেন্ড করি। সমস্ত ড্রাগেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এখানের ক্ষেত্রে যারা নিয়েছেন তাদের যখন সাইড এফেক্ট হয়নি তাদের ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে, কিন্তু সবকটিরই পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল আসা বাকি। এই প্রেক্ষাপটে করোনাকে রুখতে সতর্কতা অবলম্বনই একমাত্র পথ বলে মত বিশেষজ্ঞদের। সন্দীপ সরকার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ। আমি খুব দ্রুত ডক্টর নন্দীর কাছে যাব। ডক্টর নন্দী, এই কলকাতা শহরে বারবার অনুষ্ঠানে আমরা দেখিয়েছি যে যারা অটো ইমিউনো ডিজিজের জেনুইন পেশেন্ট তারা ওষুধ পাচ্ছেন না, আর এক শ্রেণীর মানুষ তারা, বিশেষ করে ট্রাম্প সাহেব যখন প্রায় কেড়ে নিলেন হাইড্রোক্সি ক্লোরোকুইন, তখন তারপর রাতারাতি বাজার থেকে উধাও হয়ে গেল। কিছু মানুষ মুড়ি মুড়কির মতো খেলেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবার একবার জানতে চাইব ডক্টর নন্দী। ব্যাপার হচ্ছে যেটা ডক্টর রায় বললেন, আমরা তো অটো ইমিউন ডিজিজ যেমন বাতের অসুখের মধ্যে হাইড্রোক্সি ক্লোরোকুইন মানুষ খাচ্ছে, কিন্তু তফাৎটা হচ্ছে যে ডোজে বাতের গেটো বাতে যেটা দেওয়া হয় আর যে ডোজ আমরা এখানে ব্যবহার করার কথা বলা হচ্ছে, এই দুটোতে তফাৎ আছে। সেইখানেই হচ্ছে প্রশ্ন যে আমরা এখানে তুলনাটা একটুখানি রয়ে করতে হবে যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহারে কোনো ক্ষতি হয় না বলে আর কোভিডে হবে না এটা নয়, কিন্তু কারণ হচ্ছে ডোজটা আলাদা। এটা সাধারণ মানুষের বোঝানো দরকার ছিল যে এই ওষুধের, আমরা গোড়া থেকেই বলে এসেছি, অ্যাকচুয়ালি এর ডাইরেক্ট কোনো এফেক্ট নেই। এটা কখন দরকার হয়, সম্ভাবনা একটা আছে যে ইনফ্লামেশন মানে প্রদাহটাকে কমাতে পারে এই হিসেবে। কিন্তু এর সত্যি বলতে গেলে আমাদের কাছে তো কোনো ওষুধই এখন নেই কোভিড-19কে ভালো করার। এখন মানুষ, এই যে আজকে পলিটিশিয়ানরা যারা রয়েছেন আমাদের আজকে এই প্রোগ্রামে, বারবার কিছু চলে আসছে, কালকে এক কথা বলেছেন, আজকে এটা হচ্ছে। আমাদের বুঝতে হবে এই অসুখটা পৃথিবীতে নতুন, আমাদের সব কিছু প্রতিদিন পরীক্ষা চালাতে হচ্ছে, প্রতিদিন একটা এক্সপেরিমেন্টাল মোডে যেতে হচ্ছে। এমনকি পরিযায়ী শ্রমিকরা আসছে, তারা কেন আসছে, কি করছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এইখানেই হচ্ছে। সবাইকে একজোট হতে হবে, ঝগড়াঝাটি দোষারোপ না করে একজোট হয়ে প্রতিদিন কে কি
হচ্ছে, পরীক্ষার পরে কি রেজাল্ট বেরোচ্ছে, সেই রেজাল্ট হিসেবে স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করা, এটাই হচ্ছে এখনকার কাজ আমাদের। একেবারে অনেক ধন্যবাদ আপনাদের। আমি দ্রুত একবার, এই সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, প্রচুর মানুষের অভিযোগ, বিশেষ করে এই ঘূর্ণিঝড় পরবর্তী পশ্চিমবঙ্গে তো একেবারেই মানা হচ্ছে না। কয়েকটা মন্তব্য নেব, তারপর আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে আসবো। দ্রুত সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ সঙ্গে সুমন যারা লিখছেন এই মুহূর্তে, দেবাশিস ঘোষ তিনি লিখছেন, সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, গোসাবা অঞ্চলের যে মানুষগুলো দুমুঠো চিঁড়ে আর একটু গুড়ের জন্য প্রতিদিন লড়াই করছে, তাদের পক্ষে সামাজিক দূরত্ব মানা আদৌ সম্ভব? বড় সত্যি কথা। দেবজিৎ সাহানা লিখছেন, উমপুনের দাপটে সামাজিক দূরত্ব শিখে তুলে সাধারণ মানুষের রাস্তায় ভিড় পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলতে পারে। সুমিতাভ কর লিখছেন, নিজে বেঁচে থাকলে সোশ্যাল ডিস্টেন্সিং মানা যাবে। সৌম্যদীপ ঘোষ লিখছেন, নিশ্চিতভাবে টেস্টের সংখ্যা বেড়েছে, কিন্তু ভ্যাকসিন আবিষ্কারে ব্যর্থতায় সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। সঞ্জয় গঙ্গোপাধ্যায় লিখছেন, কিছুই করার নেই, কারণ সাধারণ মানুষ আর নিজেদের কষ্ট ধরে রাখতে পারছে না। সৌরভ কুমার দাস লিখছেন, স্কুল যাদের বাসস্থান, ত্রাণ যাদের সংস্থান, তারা দুর্গত। করোনার দাপট বাড়লেও সেই দায়ভার তাদের নয়। প্রফুল্ল ঘটক লিখছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে বাধা হয়ে দাঁড়িয়েছে উমপুন, তাই যত দ্রুত সম্ভব জল ও বিদ্যুতের ঘাটতি পূরণ করা হোক। আর এবার সময় আমাদের করোনা ব্যঙ্গচিত্রের। তবে করোনা ব্যঙ্গচিত্র আর নেই, আজ থেকে ফের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। প্রথমে করোনা, তারপর ঘূর্ণিঝড়, একের পর এক বিপর্যয় আসছে এবং সেই এলোমেলো হাওয়ায় রাজনীতির ঘুড়ির প্যাঁচ খেলা কিন্তু বন্ধ নেই। একই সঙ্গে অব্যাহত রাজ্য বনাম রাজভবনের সংঘাত। প্রায় সমস্ত ইস্যুতে সরকারের সমালোচনায় সরব হচ্ছেন রাজ্যপাল, আর পাল্টা জবাব দিচ্ছে সরকার ও শাসক দল। এই চাপানুতর নিয়েই আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, একের পর এক দুর্যোগের ধাক্কায় এমনিতেই জীবন দুর্বিষহ, তার উপর আবার নতুন কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। উমপুনের তাণ্ডবের পর ছটা দিন কেটে গেছে, কিন্তু এখনো বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই। বয়স্ক, শিশুরা এবং অবশ্যই অসুস্থ মানুষ যারা, তাদের কথা বারবার আমরা তুলে ধরছি। আজকে প্রতিবাদী সামিল হয়েছেন, বেহালায় থাকেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায়ও। এই প্রতিবেদনটা দেখাবো, তারপর সরাসরি আরেকটা বিদ্যুতের দাবিতে পথ অবরোধ এবং সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলার ওপর যার প্রভাব পড়ল। তৃণমূল বিধায়ক আহত হলেন, মাথা ফাটলেন, এখন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমি আসবো সেই ঘটনায়, তার আগে 6 দিনের বিদ্যুৎ না আসা, জল না পাওয়া এবং তার দাবিতে বিক্ষোভ, দুর্ভাগ্য আজও চলছে। দেখুন, দেখতে দেখতে 6 দিন কেটে গেল, কিন্তু উমপুনের তাণ্ডব লীলার পর মানুষের দুর্গতি এখনো শেষ হলো না। এখনো বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন, অনেক জায়গায় জলের জন্য সেই হাহাকার। শিশু, বয়স্ক এবং অসুস্থদের অবস্থা শোচনীয়। বাধ্য হয়েই পথে নামছেন মানুষ, চলছে বিক্ষোভ। দুর্ভোগের শিকার হয়েছেন বেহালা সরসোনা এলাকার বাসিন্দা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। এদিন ছেলে ঋতব্রতকে নিয়ে পথে নামেন তিনি, ক্ষোভ উগরে দেন প্রশাসনের ভূমিকা নিয়ে। আমাদের এখানে 100টা পরিবার জল নিয়ে আছে এখনো,
একটা তার ছিঁড়ে পড়লে সবকটা বাড়ি ইলেকট্রিফাইড হয়ে যাবে। বলবে জলটা যাবে কোথায়? আরে জলটা এত বছর ধরেও যাওয়ার জায়গা খুঁজে পেল না কর্পোরেশন। থানাতেও গেছিলাম, থানা থেকেও কোনো রকম কোনো নিশ্চয়তা দিয়ে কেউ কথা বলতে পারছে না, এখানেও কেউ নিশ্চয়তা কথা বলতে পারছে না। মানুষজনের মানে রাগ হচ্ছে, কিন্তু আমরা কিছু করতেও পারছি না। এখানে রাস্তা অবরোধ করেও কিছু হচ্ছে না আমাদের এখানে। একটানা লোডশেডিংয়ে অতিষ্ঠ সবাই, সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বাড়ির বয়স্ক এবং অসুস্থরা। অবরুদ্ধ এনএসসি বোস রোড, গড়িয়া থেকে টালিগঞ্জ যাবার অন্যতম প্রধান রাস্তা, এবং এই রাস্তার ওপরে এই মুহূর্তে আমরা সূর্যনগরের কাছে দাঁড়িয়ে রয়েছি, এবং সেই সূর্যনগরের মোড়ের কাছে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন। সূর্যনগরের বাসিন্দা 91 বছরের অমরেন্দ্রনাথ রায় এবং তার স্ত্রী অনিমা রায়। বুধবার থেকে বিদ্যুৎ নেই ঘরে, অসুস্থ স্বামীকে নিয়ে সারা রাত বারান্দায় বসে কাটছে অশীতিপর অনিমার। খাওয়ার জলে বুক ফেটে যাচ্ছে, আমাদের অ্যাকোয়াগার্ড কাজ করছে না, আমরা বাধ্য হয়ে রাস্তার কলের থেকে কাঁচা জল আমরা খেয়েছি, বারান্দায় বসে থাকছি সারা রাত। কি করব, এত গরম, লাইট নেই, ফ্যান নেই, অন্ধকার। হাহাকার চলছে গড়িয়ার বৈষ্ণবঘাটা লেন চত্বরেও। এখানকার বাসিন্দা কমল কুমার নাথ, 78 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি চিকিৎসক দিনে 3 বার ইনসুলিন নেন। 6 দিন ধরে বিদ্যুৎ নেই, ফ্রিজে ইনসুলিন রাখা যাচ্ছে না। আমাকে তো ইনসুলিন নিতে হয় দিনে 3 বার। এই লোডশেডিং হওয়াতে ইঞ্জেকশনটাই একটা বিশাল সমস্যা হয়ে গেছে। গড়িয়ার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা ভারতী পাল বার্ধক্যজনিত রোগে জর্জরিত। টানা লোডশেডিংয়ে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন বৃদ্ধা। যদি বা ছিলাম ফ্যান ট্যান চালিয়ে, আর ওই খুব কষ্ট, আমার বুকে একটা যন্ত্রণা হয় অ্যাক্সিডেন্টের পরে থেকে, সেই বুকের যন্ত্রণাটা বাড়ছে কমছে। রাতে ঘুমোতে পারছেন? হ্যাঁ, না, এই জানলায় তো দেখুন না বালিশগুলো আছে, এই ঠেস দিয়ে এইরকমভাবে পা খেলিয়ে বসে থাকে। 6 দিন বিদ্যুৎহীন অবস্থায় থেকে তিতিবিরক্ত বাঘাযতীনের শ্রীকলোনির বাসিন্দারা। তারপরে এই এলাকায় বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের খুঁটি। গত 6 দিন ধরে এখানে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। রাস্তার ওপর ইলেকট্রিকের পোস্টের ঠিক এইভাবেই পড়ে রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে বিপদ না হয় তার জন্য আবার রাস্তা বন্ধ করে দিয়েছেন, কিন্তু এলাকার বাসিন্দারা জল পাচ্ছেন না বিদ্যুৎহীন অবস্থায়। আমাদের 96-এর কাউন্সিলরকে জানানো হয়েছে, আমাদের 99-এর কাউন্সিলরকে জানানো হয়েছে। দুইজন দুই সাইড দিয়ে আমাদের মনে হচ্ছে যেমন ব্যাডমিন্টন খেলা হয় সেরকম, একজন বলছে যাদবপুরে চলে যাও, একজন বলছে নেতাজি চলে যাও। এখন আমরা কোথায় যাবো আমরা বুঝতে পারছি না। রিজেন্ট টেস্টের যাদবপুরের বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎহীন, বাড়ছে দুর্ভোগ। মাই ফাদার ইজ 76 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, 7খানা ওষুধ খান, হার্ট, প্রেশার, সুগার সব মিলিয়ে, আউট অফ কারেন্ট, আউট অফ ওয়াটার, ইলেকট্রিসিটি না থাকলে জলও আসছে না, ঠিক আছে। প্রথমে সিএসসির কমপ্লেন হচ্ছে গাছ না কাটলে আমরা আসতে পারবো না, গাছ কাটা ইজ নট আওয়ার রেসপন্সিবিলিটি। আমরা পাড়ার লোককে ধরে সমস্ত গাছ কাটিয়েছি এখানে, ঠিক আছে, ওদের আসার ওয়ে করেছি, করে একটা করলো, তারপরে পার্টটা কেন করলো না উই ডোন্ট হ্যাভ, মানে এই টেকনিক্যালিটিস আমরা জানি না। বিদ্যুৎ সংযোগ ফেরানোর দাবিতে এটির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গড়পা চত্বর। এখানে স্থানীয় বাসিন্দারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে যখন পুরো কোঅর্ডিনেটর এখানে এসছেন তাকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। বিদ্যুৎ সংযোগ নিয়ে তাদের মূল অভিযোগ যে এতদিন হয়ে গেলেও কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত হয়নি। কেউ এসে বাড়িতে এসে একবার খোঁজও নিচ্ছে না যে অসুস্থ মানুষ আছে কারোর বাড়িতে বাচ্চা আছে, কি অবস্থায় রয়েছি। জলের কষ্ট, খাবারের কষ্ট, সন্ধ্যেবেলার পর থেকে পুরো একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। বিদ্যুৎ আর জলসংকটে পড়েছেন বেহালার সেনহাটির বাসিন্দারাও। ঝড়ের পর থেকে যে গাছ ভেঙে গেছে সেই গাছ এখনো কারেন্টের তারের উপরে, বিদ্যুতের তারের উপরে এইভাবে রয়েছে। এলাকার বাসিন্দারা ব্যাপকভাবে এখানে আতঙ্কিত। মহিলারা বাইরে বেরিয়ে এসছেন, তাদের বক্তব্য যেখানে অসুস্থ রোগী থেকে আরম্ভ করে বাচ্চারা থাকে, যে বাড়ির ওপরে গাছ ভেঙে পড়েছে সে বাড়িতে যারা থাকেন তারা বলছেন তারা বাড়ি থেকে বাইরে চলে এসেছেন। মানে এরকম ডিজাস্টার হয়েছে, হয়নি তা নয়, সিএসসি মোটামুটি রিকভার করেছে ঠিক জায়গাতেই, কিন্তু এইখানটা একটু দেরি হয়ে গেছে। এটা কি কারণ বুঝতে পারছি না, কারণ এটা এরকম বিপর্যয় হলে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাগে মানে টোটাল রিকভার করতে। রাজ্য সরকার এবং সিএসসির দাবি বিদ্যুৎ ফেরানোর কাজ চলছে। এসিডিসিএল জানাচ্ছেন এই 103টি তাদের যেটা দায়িত্বপ্রাপ্ত অংশ, 94টিতে তারা পাওয়ার রেস্টোর করতে পেরেছেন। যে 9টা মিউনিসিপ্যালিটিতে তারা ওভারওয়েলমিংলি সাফল্য দাবি করেননি, সেখানেও তাদের মতে কাজ যুদ্ধকালীন তৎপরতায় তারা করছেন। গতকাল শেষ পর্যন্ত আমরা
যেরকম বলেছিলাম আমরা 95% সাপ্লাই রেস্টোর করে দিয়েছিলাম। আজকে আমাদের যা এক্সপেকটেশন তাতে আমরা আজকের দিনান্তে আমরা 97% সাপ্লাই রেস্টোর করব। আমরা আশা করছি খুব শীঘ্রই পুরো জিনিসটাকে আমরা আমাদের সব কনজিউমারকে তার সাপ্লাই নর্মাল করতে পারবো। কাজ তো চলছে, কিন্তু কলকাতার অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলিতে আলো জ্বলবে কতদিনে? 6 দিন পরেও সেই প্রশ্নের উত্তরই খুঁজে যাচ্ছেন এই মানুষগুলো। এবিপি আনন্দ। সিএসসি দাবি করতেই পারেন যে মাত্র 3 বা 5% কাজ বাকি আছে, কিন্তু যাদের বাড়িতে প্রায় 1 সপ্তাহ 6 দিন হতে চললো আলো নেই, বিদ্যুৎ সংযোগ ছাড়া জল উঠছে না, তাদের অবস্থা আমরা কল্পনাও করতে পারি না। আমি এখানে বলতে চাইবো, অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এবং ঋতব্রত জানিয়েছে যে এই মাত্র কিছুক্ষণ আগে দুটোর প্রতিবেদন আপনারা দেখলেন, যে জন্য আপনারা লক্ষ্য করবেন প্রথম দিন থেকে আমরা যে সময় প্রতিবেদন আপনাদের সামনে শ্যুট করা হয়েছে, ক্যামেরায় ধরা পড়েছে, সব সময় সময়টা দিচ্ছি। এখন তাদের বিদ্যুৎ সংযোগ ঠিক জায়গায় এসছে। তবে এই যে বিদ্যুতের দাবিতে একাধিক বিক্ষোভ, এটা কিন্তু আইন শৃঙ্খলার সমস্যা সৃষ্টি করছে। কেন বলছি? মাথা ফাটলো তৃণমূল কংগ্রেসের বিধায়কের। কলকাতার নাদিয়াল থানা এলাকায় দ্রুত বিদ্যুৎ ফেরানোর দাবিতে সকাল থেকে পথ অবরোধ চলে। পাশের পাড়ার কিছু লোক অবরোধ তুলে দিতে পারে, দুপক্ষের সংঘর্ষ এবং তারপরে বাড়ি দোকান ভাঙচুর। মেটিয়াবুরুজ থানার তৃণমূল বিধায়ক আব্দুল খালিন মোল্লা, তিনি সেখানে আসেন, তার মাথায় ইট লাগে, মাথা ফাটে। সিএমআরআই হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আমি দ্রুত এই বিষয়ে জেনে নেব পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি। পার্থর কাছে যাওয়ার আগে এ নিয়ে বিধায়কের দেহরক্ষী কি বলেছেন এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন দেখে নেব পরপর। ঘেঁষের মাঠে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটা যাতে ঝামেলা না বাড়ে সেই জন্যই যাচ্ছিল। ঘেঁষের মাঠটা জাস্ট পার হয়েছে, সব পাবলিক ঘিরে নিয়েছিল ওনাকে যে আপনি চলে যান, 4-5 দিন ধরে আমাদের কারেন্ট অফ আছে, আপনি এখন এসছেন কেন? সাহেব তখন আমাকে বললো গাড়িটা ঘুরিয়ে না। জাস্ট আমি গাড়িটা ব্যাগ ঘুরিয়ে নিতে গেছি, ঘুরিয়ে নিয়ে দেখি সাহেব দেখি পড়ে গেছে, চোট হয়ে পড়ে গেছে, মুখ দিয়ে দাঁতটা ভেঙে গেছে আর কান দিয়ে রক্ত বেরোচ্ছে আর রক্ত জামা ফামা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আর ওই ছেলেটা দুজনে মিলে আমরা বাইক এতে করে মানে পুলিশের গাড়িতে করে আমরা নাদিয়াল হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম। ওখান থেকে ফার্স্ট এড করে সিএমআরআইতে নিয়ে এসেছি। এখন ডাক্তাররা কি বলছে, কি অবস্থা? এখন ডাক্তাররা সিটি স্ক্যান করছে। দুটো পাড়ায় যেরকম গন্ডগোল হয়, আমরা জনপ্রতিনিধিরা মাঝখানে গিয়ে কি করি, দুজনকেই থামাবার চেষ্টা করি। এবার মানুষ যদি না পারে নিজেদের মধ্যে ইট মারামারি করে, তখন ন্যাচারালি যে মাঝখানে রেফারি থাকে তারই লাগে। সেরকম উনি ওখানে দুজনকেই থামাতে গেছিলেন, এটা করতে গেছিলেন। এবং এটা পুরোটাই এই গন্ডগোলটার পেছনে আরএসএস আর বিজেপির উস্কানির জন্য এটা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল দুটো পাড়ার মধ্যে, এটাকে উস্কানি করা হয়েছে। সরাসরি পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব। পার্থ, কোনো সন্দেহ নেই যেখানে বিধায়ক রক্তাক্ত হতে হয়, আক্রান্ত হতে হয়, বড় সংঘর্ষ, এবং এই সংঘর্ষে বাড়ি দোকানপাট ইত্যাদিও ভাঙচুর হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কতটা উত্তপ্ত পার্থ? দেখো, এই মুহূর্তে যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে, সেই কারণে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এবং যে জায়গায় ঘটনাটি ঘটে নাদিয়াল থানা এলাকার বদরতলা, এবং সেখানে লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পৌঁছেছে, র্যাপিড ফোর্স রয়েছে, এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। মূলত যে বিষয়টাকে কেন্দ্র করে আজকের এই ধুন্ধুমা রণক্ষেত্রের মতো পরিস্থিতি হয়ে দাঁড়ায় বিদ্যুৎ না থাকা, এবং সেই বিদ্যুৎ না থাকাকে কেন্দ্র করে অবরোধ, এবং সেই অবরোধকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে, দুই পাড়ার মধ্যে গন্ডগোল। দুই পাড়ারই বেশ কয়েকজন আহত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন রয়েছে, পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যাতে পরিস্থিতির কোনো অবনতি না হয় সেই দিকেই তাদের কড়া নজর রয়েছে। সুমনদা, ধন্যবাদ পার্থ। আমি এবার দেখাবো যে সুব্রত মুখোপাধ্যায়ের পর এবার আরেক মন্ত্রী সাধন পাণ্ডে, তার বক্তব্য যে কর্পোরেশনের আরো বেশি প্রস্তুত থাকা উচিত ছিল, তারা প্রস্তুতি নেয়নি এবং বিধায়কদের সঙ্গে আলোচনা করেননি ফিরহাদ হাকিম। ফিরহাদ অবশ্য পাল্টা জবাব দিয়েছেন, তিনি বলেছেন যে বাড়িতে বসে অনেকে বড় বড় কথা বলেন, বড় বড় কথা বলা যায়, তিনি নিজে রাস্তায় নেমে কাজ করেন। এই চাপান উত্তর দেখাবো, তারপর আমার রাজনৈতিক অতিথিদের কাছে আসবো। দেখুন, আমি যদি আমার ডিপার্টমেন্টে সাকসেসফুল না হই, আমি ব্যর্থ হতাম, আমাকে সরে যেতাম। সানন্দা আসলে অসুস্থ মানুষ, তো কি বলছেন না বলছেন জানি না, ওনার এত প্রাধান্য দেওয়ার দরকার নেই, কারণ সুস্থ নন। মন্ত্রী হলে সব মন্ত্রী যে সুস্থ সবল থাকবে তা তো নয়, শরীর খারাপ বেচারি।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পর এবার রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। উমপুনের পর সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে এবার কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে নিশানা করলেন তাঁরই দলের সদস্য সাধন পাণ্ডে। 25 কাটার উইথ 5000 ট্রিজ, এখন এতগুলো ওয়ার্ড, এটা উচিত নয়। যত কটা ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে একটা করে কাটার থাকা দরকার। প্রশাসক যে হয়েছে সে কলকাতার এমএলএদের নিয়ে একদিনও বসেনি। প্রশাসক উচিত ছিল একদিন মিটিং ডেকে আপনাদের ওপিনিয়ন কি করা উচিত, তো সেটা যদি করতো আমরা আমাদের ওপিনিয়ন সঙ্গে সঙ্গে বলতাম, সঙ্গে সঙ্গে অ্যাকশন হতো। এটা আমি দুর্ভাগ্যজনক, এই প্রশাসক তিনি সবার সঙ্গে কথা বলেননি। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। ইট ইজ ইজিয়ার টু ক্রিটিসাইজ দ্যান টু ওয়ার্ক। আমি কাজ করছি, রাস্তায় নেবে, কারোর সাথে কারোর আলোচনা হয় না। আমার আলোচনা করার যেটা আছে, নবান্নয় মন্ত্রিসভা আছে। সাধনদা কেন এলেন না? সাধনদা কেন কর্পোরেশন এলেন না যদি কিছু সাজেশন থাকে? এর আগে কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরই দলের আরেক প্রবীণ নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়। নামার আগেই আমরা অনেক আগেই 7 দিন আগে আমরা খবর পেয়েছি, কাজে তখন থেকেই আমাদের প্রস্তুতিটা কমপ্লিট যুদ্ধ করবার মতন করে থাকা উচিত আর কি। এরপর নাম না করে ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রোগী ভেন্টিলেশনে চলে যাবার পর চিকিৎসা করা হচ্ছে, কিন্তু যদি ভালো ডাক্তার হয় তাহলে আগেই রোগটা কত দূর যেতে পারে তার জন্য ইমিডিয়েট কি করার দরকার, ইন্টারিং কি করার দরকার, ফাইনাল কি করার দরকার, সেটা কিন্তু করতে পারত। মঙ্গলবার ফিরহাদ হাকিমকে নিশানা করতে গিয়ে সাধন পাণ্ডের মুখে উঠে এসেছে সেই শোভন চট্টোপাধ্যায়ের কথাও। শোভন চ্যাটার্জি ইজ এমএলএ, ওকে ডাকা উচিত ছিল, আমাদেরকেও ডাকা উচিত ছিল, প্রত্যেকটা এমএলএকে ডাকা উচিত ছিল, প্রশাসক উচিত ছিল একদিন মিটিং ডেকে আপনাদের ওপিনিয়ন কি করা উচিত। আমি যখন বুঝবো যে এত পেশেন্ট এই হাসপাতালে আসছে, আমাকে ভেন্টিলেটর থেকে শুরু করে সব কিছু রেডি রাখা দরকার। পাল্টা জবাব দিয়েছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান। কে নিজে ভেন্টিলেটরে গেছেন না গেছে আমি জানি না। সাধনদা কেন কর্পোরেশন এলেন না যদি কিছু সাজেশন থাকে? এই ভদ্রমহিলা দেখুন, তাকানের দিকে, এদিকে এসো। করোনার ভয়ে বাড়িতে থাকেনি, যে ক্রিটিসাইজ করছে সে করোনার ভয় না, তার আগে অন্য করোনার ভয় বাড়িতে। ওকে কুর্নিশ করি আমরা, ওকে কুর্নিশ করুন। আমি দেখেছি ভুবনেশ্বরে যে 1.5 মাস লেগেছে স্বাভাবিক হতে পাওয়ার আসতে, ফণিতে, তার আগে আয়লাতে 3 মাস লেগেছে পুরো স্টেটটাকে স্বাভাবিক হতে। উমপুনের তাণ্ডবের 6 দিন পরেও বিদ্যুৎ ফেরেনি কলকাতার বহু এলাকায়। এ নিয়ে সিএসসির কোর্টে বল ঠেলেছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সিএসসিকে ডেকে বললাম এনাফ ইজ এনাফ। এখানে অনেক অফিসাররা বসে রয়েছেন, আমাদের কর্পোরেশনে অনেক স্টাফ রয়েছে, তারা এসে বলল যে আমরা 5 দিন ধরে আমরা কর্পোরেশনে দিনরাত কাজ করছি, কিন্তু বাড়িতে পাশের পুকুর থেকে জল তুলে নিয়ে এসে তারপরে কাজে আসতে হচ্ছে। কিন্তু ফিরহাদ হাকিমের অবস্থানে সন্তুষ্ট নন তারই দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। সিএসসি আমি মনে করি একটা মনোপলি সংগঠন। ববি হাকিম যদি বলে ইনাফ ইজ ইনাফ বললে হবে না, কলকাতায় 2টো কোম্পানি কেন থাকবে না? কম্পিটিশন বম্বেতে আছে, তো ওয়াই ওয়ান কোম্পানি উইল বি হোল্ডিং মোনোপলি ইন বেঙ্গল? আজকে সেই জায়গায় গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, 2টো কোম্পানি আসুক, কম্পিটিশন হোক, কে কত রেট। সিএসসির অথরিটি আমি নই, কিন্তু আমরা চাপ দিয়ে চেষ্টা করছি যাতে বিদ্যুৎ এসে যাবে। সিএসসি যেটা বলছে যে অনেক ম্যাক্সিমাম জায়গায় এসে গেছে আর আজকের মধ্যে সব জায়গায় এসে যাবে, কিন্তু আমি তো অথরিটি নই। সাধন পাণ্ডের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। দল এ ধরনের কোন রকম মন্তব্যকে প্রশ্রয় দেবে না। সবাই যেন দলের কথাটা বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বোঝেন, যে আমরা একসঙ্গে যেন কাজ করতে পারি। সব মিলিয়ে সাধারণ মানুষ যখন 6 দিনের দুর্ভোগে জেরবার, তখন উমপুন পরবর্তী পরিস্থিতি মোকাবিলা নিয়ে তৃণমূলের অন্দরেও তরজার পারদ সপ্তমে। কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, একটাই প্রশ্ন, এত সিনিয়র একজন নেতা অসুস্থ হলে ক্যাবিনেট মিনিস্টার কেন রাখা হবে? বাম আমলে তো বহুবার এই প্রশ্ন উঠেছিল। শ্রমমন্ত্রী শান্তি ঘটক ছিলেন, তার অসুস্থতার পর আমার মনে আছে আমি অন ক্যামেরায় প্রশ্ন তুলেছিলাম যে কেন বার্ধক্যজনিত রোগে যদি কেউ ভোগেন তাকে মন্ত্রী রাখা উচিত নয়। আজকে দল যদি মনে করে যে সাধন পাণ্ডে এতটাই অসুস্থ যে তিনি যা খুশি বলতে পারেন,
তাহলে তো তাকে দল মন্ত্রী করে রাখা উচিত না, তার কারণ তাহলে সেই দপ্তরের কাজ বিঘ্নিত হবে। আর যদি উল্টোটা হয় যে সুব্রত মুখোপাধ্যায়ের পর আরেকজন সিনিয়র মন্ত্রী মুখ খুলে সমালোচনা করলেন এবং প্রকাশ্যে অন ক্যামেরা, তাহলে তো মারাত্মক। দেখুন সুমনদা, প্রথমেই বলি, এনারা যে যার বক্তব্যই রাখুন না কেন, আমরা মনে করি সেটা তাদের ব্যক্তিগত মন্তব্য এবং সেটা না করাই শ্রেয়। এখন তারা মন্তব্য রেখেছেন, আমি এই বিষয়ে একদমই ঢুকতে চাই না, এটা তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার এবং তারা একে অপরকে দেখবেন নিজস্বভাবেই ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন। কিন্তু সুমন, এখানে শোভনবাবুর আপনি একটা বক্তব্য দেখালেন, যিনি ভেন্টিলেটার রোগী ইত্যাদি নিয়ে অনেক কথা বললেন। তো উনি বললেন যে ভেন্টিলেটারে দেওয়ার আগেই ডাক্তারদের ভেবে রাখতে হয় যে কতদূর রোগটা যেতে পারে। তো আমার বক্তব্য, শোভনবাবুর এটা জানার দরকার যে বহু সময় আছে যে সমস্ত রকমের চিকিৎসা করার পরও রোগীকে ভেন্টিলেশনে দিতে হয় এবং এমনও বহু নজির আছে যে ভেন্টিলেশন থেকেও রোগী ফিরে আসে। এখন কেন আমি বলছি সুমনদা এই কথাটা, আমাদের এই যে ঝড়টা গেল এটা ক্যাটাগরি 4 ঝড় ছিল, আপনারা সবাই জানেন। আমি সুমনদা আপনাকে দুটো জাস্ট এক্সাম্পল দিই, আমাকে একটু বলতে দেবেন। সেটা হচ্ছে আমেরিকায় যে আইক নামে একটা ঝড় এসেছিল, ওটা ক্যাটাগরি 2 ঝড় ছিল। আমেরিকা কিন্তু প্রথম বিশ্বের দেশ, 2013 সালে তাদের সমস্ত ইলেকট্রিক রেস্টোরেশন হতে টাইম লেগেছিল 17 দিন। আয়ারল্যান্ডে ক্যাটাগরি 2 ঝড় এসেছিল, আপনার নাম ছিল ওফেলিয়া, সেই ঝড়টা ইলেকট্রিসিটি রিস্টোর্ড হতে কমপ্লিটলি সময় লেগেছিল 10 দিন। এবং তারা কিন্তু 2017 সালের ঘটনা, এবং সেই সময় কিন্তু করোনা ছিল না, সেই সময় কর্মীর ঘাটতি ছিল না, এবং এই দেশগুলো ভারতের মতো গরিব দেশ নয়, তারা সবাই প্রথম বিশ্বের দেশ। এবং আমাদের গত বছর আগেই হওয়া হচ্ছে করোনার সময় নয়, তাও উড়িষ্যায় যে ফণি হলো 1.5 মাসের ওপর লেগেছিল ইলেকট্রিক রেস্টোর হতে। আর আজকে আমরা 3 থেকে বহু জায়গায় আছে সুমন্ত, আমার পাশের এলাকায় আমি দেখেছি ইলেকট্রিক এতদিনে মানে 6 দিনে রেস্টোর হয়নি, সেটাকে জাস্টিফাই করছো তো? না না না, হ্যাঁ বলো, আমি কোনো মন্তব্য করব না। একদম না সুমন্ত, একদম না সুমন্ত, মিসকমিউনিকেশন হচ্ছে। আমি বলতে চাইছি একজন মানুষও যদি বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকেন সেটাও সমালোচনার বিষয়। আমি সেই জায়গা থেকে কোথাও যাচ্ছি না। নাগরিক প্রত্যেকে ইলেকট্রিসিটির বিল দেন এবং প্রত্যেকের অধিকার আছে তারা ঠান্ডার পাখার তলায় থাকবেন। কিন্তু সুমনদা ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি যখন এটা সভ্য সমাজের ন্যূনতম চাহিদা। এবং তোমায় বলে রাখি, কালকে পার্থদা এই অনুষ্ঠানে ছিলেন, পার্থ ভৌমিক, তিনি বলছিলেন যে পুরোটা সিএসসির দায়। আমার বক্তব্য সেটাই, আমি তো সেটাই বলছি, সেই জায়গাটার মানে কোন জায়গাতে ডিফেন্ড করার জায়গা না। আমি বলছি বহু মানুষ আছে যাদের ওষুধের সমস্যা, সেগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়, আপনারা দেখিয়েছেন সেটা। আমরা সেটাই বলছি। এখন সিএসসির সমস্যাটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম কর্মী যারা বাইরে ফিরে গিয়েছেন, এখন তারা রাজ্য সরকারকে বলেছিল তারা সমস্ত রকম ভাবে প্রস্তুত, এখন আসল সময় দেখা যাচ্ছে হয়তো তারা ততটা প্রস্তুত না। এখন আপনি বলবেন কেন খতিয়ান নেবে না যে কি প্ল্যান, কি ম্যান পাওয়ার, কি ইকুইপমেন্ট স্ট্রেংথ আছে। এটার উত্তরটা আমি আপনাকে দিই। দেখুন, এই সিএসসি তো গত 7-8 বছর ধরে আমরা যেটা দেখছি যে তারা এফিসিয়েন্সির সাথে ইলেকট্রিক সাপ্লাই করে আসছে। সেই জিনিসটা দেখার পর স্বাভাবিকভাবেই একটা কোম্পানির উপরে ভরসা সাধারণ মানুষের জন্মায়, বা রাজ্য সরকারের যেহেতু আর কোনো অল্টারনেটিভ নেই তাদের ভরসা জন্মেছিল। কিন্তু তার পরবর্তীকালে যে প্রকৃত সময়ে এসে এনারা হয়তো কিছু জায়গায় আমাদের ডুবিয়ে দেবেন, সেটা আমরা অবশ্যই শিক্ষা নিলাম, এই জায়গাটা থেকে শিক্ষা নিলাম, এবং পরবর্তীকালে অবশ্যই সেই প্রস্তুতিটা যেন সব রকম দিক থেকে ঠিকঠাক থাকে। এবং পুরোটাই কি শুধু সিএসসির দায়? প্রণয় রায় কি বলেন? না, প্রথমত যে সম্বন্ধে একটা তথ্য আমার জানা ছিল না, আমি দেবাংশুকে ধন্যবাদ জানাবো। কয়েকদিন আগে ভিডিওতেও জানিয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি একসময় সেলস গার্ল ছিলেন। হ্যাঁ, তিনি দুধ বিক্রি করতেন। এটা বলতে দিই তো, সত্যিকারেই এত ভালো সেলস গার্ল যে নীল সাদা রং সেল করে 9 বছর ক্ষমতায় থেকে গেলেন। আজকে যে আপনি দেখাচ্ছেন সাধন পান্ডে এই কথা বলছে, ও কথা বলছে, আমরা কেন শুনবো পশ্চিমবঙ্গের বাসী? 2016 সালে এই ফিরহাদ হাকিমকে যখন হাতে টাকা নিতে দেখা গেল নারদার কেসে, তখন এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে দেখে ভোট দিন, আমি প্রার্থী, সব জায়গায় আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। তো মুখ্যমন্ত্রীকে দেখে তো পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে। আজকে এসে উনি বলছেন সব দায় সিএসসির দায়। সিএসসির দায় যদি হবে সুমনদা, তো এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি তো এই সিএসসির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রাস্তায়। 2011 সালে এসে এমন কি ঘটনা ঘটলো যার জন্য সিএসসির মালিক এই মাননীয় মুখ্যমন্ত্রীর আঁকি ঝুঁকি কিনে নিলেন কোটি টাকা দিয়ে? এমন কি ঘটনা ঘটলো যে এই যে সাধনবাবু যে কথা বলছেন একদম ঠিক কথা বলছেন। আজকে কেন এখানে অন্য সাপ্লায়ার অর্গানাইজেশনকে এখন আনা হয়নি? কেন একজনকেই রাখা হলো? আজকে যদি মানুষের কাছে চয়েস থাকতো, আজকে সিএসসি যদি তার সার্ভিস দিতে না পারে অন্য কোম্পানি তারা নিতে পারতো, যেমন আমরা মোবাইলে নিচ্ছি। তাহলে কি স্বার্থ আছে? আজকে আপনি যদি দেখেন সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পার ইউনিট কস্ট এই পশ্চিমবঙ্গের সিএসসির বেশি। আজকে যদি 100 ইউনিট কেউ ইউজ করে তো প্রতি মাসে 3 টাকা করে পার ইউনিট, মানে 300 টাকা করে বেশি দিতে হয়। 3 বারং 3600, 3600 টাকা একজন গ্রাহককে বেশি দিতে হয় সিএসসি এলাকায়, যেটা ভারতবর্ষের অন্য কোন স্টেটে নেই। তাহলে কি স্বার্থ আছে যে পশ্চিমবঙ্গ সরকার অন্য কোম্পানিকে না রেখে একমাত্র সিএসসি কে রেখে দিয়েছে? এটাই হচ্ছে কাটমানি।
এখন বিষয়টা হচ্ছে বিজেপি স্ট্যান্ড নিয়ে ভীষণ কনফিউজড, কারণ 3টে স্টেটের কথা বলি সুমনদা। দিল্লিতে কেজরিওয়াল যখন বিদ্যুৎ বিল মুকুব করে দিল, তারা সেখানে আন্দোলন করলো কেন মুকুব করা হচ্ছে। উত্তরপ্রদেশে 15% নিজেরা ভাড়া বাড়ালো, সেটাকে ডিফেন্ড করলো, দাম বাড়ালো। আর বাংলায় এসে বিদ্যুতের বিল নিয়েই তাদের সমস্যা, মানে এক জায়গায় বৃদ্ধি নিয়ে সমস্যা, এক জায়গায় কেন এত বিল নিয়ে সমস্যা, আর এক জায়গায় কেন কমানো হচ্ছে তাদের সমস্যা। বিজেপি নিজেরা কি চায় ওরা নিজেরাও জানে না। এই দলটা থেকে কনফিউজ দল ভারতবর্ষে। আপনার সময় বলেছি, এবং সেখানে আপনার সময় বলেছি ভদ্রতা রাখুন প্রণয় দা, ভদ্রতা রাখুন। আমি জানি এই বিষয়টা অন্তত দেবাংশু এবং প্রণয়দা দুজনেই একমত হবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্টারনেটের কানেক্টিভিটি এবং অবশ্যই টেলিফোনিক যোগাযোগের কানেক্টিভিটি, যেটা আমায় প্রতি মুহূর্তে সাফার করতে হচ্ছে এবং আমি নিশ্চিত আমার দুই অতিথিকেও করতে হচ্ছে। টেলিমেডিসিন বলুন, অফিসের টেলিকনফারেন্স বলুন, বাচ্চাদের অনলাইন ক্লাস বলুন, ডক্টর অন কল বলুন, এই সমস্ত বড় ধাক্কা খেয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এবং কেউ বলতেই পারেন যে জেলার ক্ষেত্রে হয়তো আরও বেশি মারাত্মক তার প্রভাব, কিন্তু নাগরিক জীবনে, বিশেষ করে আইটি সেক্টরে যিনি কাজ করছেন, যার হয়তো এই লকডাউনের পরে ব্যবসা এতটা মার খেয়েছে যে চাকরিটাই নড়বড় করছে, সেখানে তিনি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন না। তার সমস্যাটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আমরা মনে করি, একেবারেই সমান গুরুত্বপূর্ণ। দেখুন, হ্যালো হ্যালো 6 দিন পরেও ছন্ন ছাড়া নেটওয়ার্ক, অফিসের বস থেকে পরিবারের সদস্য, কথা বলা যাচ্ছে না কারোর সঙ্গে, নেট নেই ল্যাপটপে, বন্ধ ওয়ার্ক ফ্রম হোম। শিখেই উঠেছে পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতি। টুকরো টুকরো এইসব ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শহরের বর্তমান পরিস্থিতি। উমপুনের 6 দিন পরেও বিপর্যস্ত মোবাইল এবং নেট পরিষেবা। লেকটাউনের বাসিন্দা শুভ্রাংশু রায়, বছর 35-এর এই যুবক পেশায় ফ্যাশন ডিজাইনার। বাড়িতে অশীতিপর বাবা, 70 মা, দুজনেই ভুগছেন বয়সজনিত নানান জটিল অসুখে। লকডাউনের মধ্যেও তাদের চিকিৎসা চালাতে ভরসা ছিল মোবাইল ফোন। চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিল ভিডিও কলে, সেই সুবিধাটুকুও কেড়ে নিয়েছে উমপুন। ঝড়ের পর থেকে না টেলিযোগাযোগ ব্যবস্থা সেভাবে পুনরুদ্ধার হয়েছে, না ইন্টারনেট পরিষেবাটা আগের জায়গায় ফিরে গেছে। আমার বাবা মা দুজনেই অসুস্থ। এরকমও হয়েছে যে খুব এমার্জেন্সি পেন উঠেছে, অথচ আমরা ডাক্তারবাবুকে যোগাযোগ করতে চেয়েও ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারিনি। রাজারহাটের মৈত্রেয়ী ভট্টাচার্য, বয়স 50-এর বেশি, পেশায় স্কুলের প্রধান শিক্ষিকা। দীর্ঘদিন ধরে ভুগছেন ডায়াবেটিসের সমস্যায়। করোনা আবহে চিকিৎসা চলছিল হোয়াটসঅ্যাপে, এখন বিপদে পড়েছেন মোবাইল সংযোগ না থাকায়। লকডাউনের পরে তো আমরা টেলিফোনেই সমস্ত দেখানো, আমি তো ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, একদম কারেন্ট নেই, নেটওয়ার্ক নেই, কোনো মানুষের কাছে কোনো খবর পৌঁছানোর নেই। আজকে অসুস্থ অবস্থায় ডাক্তারবাবুকে যে আমি ফোন করব, ফোনে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ করতে পারছি না। এটা একটা চরম অসুবিধার মধ্যে দিয়ে মানুষ গেছে। রোগীদের মতো মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। তারা ইনভেস্টিগেশনগুলো অনেকে করে রেখেছিল, অনেকে রাখিনি। কিন্তু 1 নম্বর হচ্ছে প্রেসক্রিপশান তাদের অনলাইন আনতেও লাগে, ফ্রেশ প্রেসক্রিপশান লাগে, এবং 2 নম্বর হচ্ছে মডিফাই করতে হয় তাদের রিপোর্ট দেখে। তো সেগুলো আমরা অনলাইনে করছিলাম। এবার মাঝখানে ঝড়টা তো একটা জাস্ট পুরো অপোজিট হয়ে গেল সব কিছু। আমার ইন্টারনেট ছিল না, আমার যে মোবাইল টাওয়ার সেটা ছিল না। এবার তারাও অনেক সময় পারছে না, আমিও পারছি না। টেলিকনফারেন্সিং নেই, কারণ ইন্টারনেট টোটালি বন্ধ। আমাদের ওয়াইফাইও বন্ধ, পার্সোনাল ওয়াইফাইও ইউজ করতে পারিনি। শুভাশিস সেনগুপ্তর বাড়ি দমদমে, বছর 30-এর এই যুবক পেশায় ব্যবসায়ী। ঝড়ের দিন থেকেই নাজেহাল মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোনের টাওয়ার খুঁজে পেতে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে হয় প্রায়ই, তা সত্ত্বেও তার দেখা মেলে না। হ্যালো, ফোনের নেটওয়ার্কটা খুব বিরক্তকর হয়ে গেছে, কোনোভাবেই কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। নেট তো এখন বিলাসিতা, নেট তো পাওয়ার তো এখন আর ধৈর্যের বাইরে চলে গেছে। সেই জন্য এখন আমরা বাড়ির বাইরে চলে এসেছি নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে, তো তাও কোনো নেটওয়ার্কের খোঁজ নেই। শুধু চাকুরিজীবী, রোগী বা ব্যবসায়ী নন, উমপুন পরবর্তী পরিস্থিতিতে বিপাকে পড়েছে পড়ুয়ারাও। এই যেমন সোহিনী পান্ডে, বাড়ি বিমানবন্দরের 2 নম্বর গেটের কাছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। লকডাউনের জেরে উচ্চ মাধ্যমিকের 3টি পরীক্ষা এখনো বাকি। সম্প্রতি ঘোষণা হয়েছে সেই পরীক্ষার নির্ঘণ্ট। নতুন করে প্রস্তুতি শুরুর মুখেই রক্তচাপ বাড়িয়েছে উমপুন। বন্ধুদের সঙ্গে নোটের আদান প্রদান থেকে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ, সব বন্ধ। এখন কদিন আগে আমাদের এইচএস এর ডেট যেহেতু বলা হয়েছে, তো এখন নেটওয়ার্ক এত বাজে হয়ে গেছে যে মানে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছেই না। আর এই যে বড় গ্যাপটা পড়ে গেছিল পরীক্ষার এইচএস এর,
এখন এর মধ্যে স্যারদের কাছ দিয়ে বিভিন্ন রকম সাজেশন নিচ্ছিলাম, কিন্তু নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ায় কোনো রকম সাজেশন নিতে পারছি না বা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তো যে এরকম পরিস্থিতি যদি দীর্ঘদিন চলতে থাকে, তা আমার মনে হচ্ছে যে আমার প্রস্তুতিতে ফাঁক পড়ে যেতে পারে। উমপুন তাণ্ডব চালিয়েছে বুধবার, তারপর কেটে গিয়েছে 6 দিন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কতদিন লাগবে প্রশ্ন ভুক্তভোগীদের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আরো মারাত্মক একটা সংকট, প্যাথ ল্যাব। কোথাও জল ঢুকে গেছে, দামি যন্ত্র বিকল হয়ে গেছে, সব থেকে বড় কথা করোনা নিয়ে এত আলোচনা করছি আমরা, সেই করোনার নমুনা পরীক্ষাও কিন্তু ব্যাহত হয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য। দেখুন, ভয়াবহ ঘূর্ণিঝড়ের 6 দিন পরেও স্বাভাবিক হয়নি কলকাতা। জায়গায় জায়গায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি, পড়ে আছে গাছ, জল নেই, আলো নেই শহরের বিভিন্ন অংশে। এই পরিস্থিতিতে চরম সংকটে পড়েছে বিভিন্ন ল্যাবরেটরি। ঝড়ের প্রভাব পড়েছে করোনা পরীক্ষাতেও। বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা না থাকায় বিঘ্নিত পরিষেবা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠাতে অসুবিধে হয়েছে। ল্যাবগুলির দাবি, কোনোভাবে নমুনা আনা গেলেও বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করা যায়নি। আবার যেখানে পরীক্ষা হয়েছে সেখানে নেট সংযোগ না থাকায় তৈরি করা যায়নি রিপোর্ট। পেশেন্টের পরিষেবা ব্যাহত রাখতে পারি না। তো আমরা যেটা করছি যে যতটা সম্ভব, আগে আমাদের যেমন রিপোর্ট হলে আমরা থ্রু ইন্টারনেট পেশেন্টদেরকে পাঠিয়ে দিতে পারতাম, সেটা আমরা দিতে পারছি না এই মুহূর্তে। আমরা ভার্বালি পেশেন্টদের এবং ডাক্তারদেরকে রিপোর্ট জানিয়ে দিয়ে যাতে তার ট্রিটমেন্টটা আটকে না থাকে, এভাবেই আমরা সমস্যার সমাধান করে পেশেন্টকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। ঝড়ের জেরে করোনা পরীক্ষা কিভাবে ব্যাহত হয়েছে তা বোঝা যায় পরিসংখ্যান দেখলেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উমপুন আছড়ে পড়ার দিন 20 মে রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 8,720। ঝড়ের পরের দিন 21 তারিখ পরীক্ষা করা হয়েছে 4,242টি নমুনা। 22 তারিখ হয়েছে 5,355টি নমুনা। আবার 23 তারিখ হয়েছে 9,009টি। 24 তারিখ হয়েছে 9,216টি নমুনা পরীক্ষা। 25 তারিখ পরীক্ষা হয়েছে 9,225টি। ঘূর্ণিঝড় এবং বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত শহরের অধিকাংশ প্যাথ ল্যাব। কোথাও ঢুকে গিয়েছে জল, তো কোথাও বিকল হয়েছে যন্ত্র, যেমন কেষ্টপুরের এই ল্যাবরেটরি। করোনা আবহের মধ্যে বেশ কিছুটা সমস্যার মধ্যেই অধিকাংশ প্যাথোলজিক্যাল ল্যাবগুলোকে কাজ করতে হচ্ছিল। এরপরে যখন ঘূর্ণিঝড় এলো, তারপরেই সমস্যাটা আরও কিছুটা বেড়েছে। কেষ্টপুরের এই যে প্যাথোলজিক্যাল ল্যাব, এখানে জল ঢুকে গিয়েছিল, কর্মীরা আপ্রাণ চেষ্টা করে সেখান থেকে জল বার করেছেন। খুব স্বাভাবিকভাবেই অধিকাংশ ল্যাবগুলোর ক্ষেত্রে সবগুলো ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত খোলা সম্ভব হচ্ছে না। এত কষ্টের মধ্যেও যতটা পেশেন্টদেরকে আমরা সার্ভিস দেওয়া যায় সেটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। আশা করা যায় সমস্ত পরিস্থিতি আমরা সামলে উঠব। আমাদের বেসিক কষ্ট এখন যেটা, সেটা হচ্ছে কানেক্টিভিটি ইস্যুটা আমাদের একটা বড় প্রবলেম হয়েছে। সার্ভারটা আমাদের ডাউন রয়েছে, আমরা ইন্টারনেট পরিষেবা এখনও পেশেন্টকে দিতে পারছি না। তো এসব কিছুর মধ্যেও আমরা চালিয়ে যাচ্ছি। ডেফিনেটলি পেশেন্টের সুবিধা যাতে হয়, যা যা করা যায় আমরা সেটা করছি। গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ার ফলেও বেড়েছে সমস্যা। জেলার যেসব জায়গায় করোনা পরীক্ষা হয় তার একটি হলো বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানকার অধ্যক্ষের দাবি, জেলা থেকে কলকাতায় করোনা পরীক্ষার কিট নিতে আসা গাড়ি সময় মতো ফিরতেই পারেনি। কলকাতা থেকে যে কিটগুলো আনার কথা ছিল, কলকাতাতে গাড়ি গিয়ে আবার ঢুকতে পারেনি, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে আবার ব্যাক করে চলে এসছে, কিছু দেরি হয়েছে। তারপরে টেস্ট কিট আসতে দেরি হয়েছে। ব্যাকলগটা আমরা বিভিন্ন জায়গায় অন্যান্য যে সমস্ত ল্যাবরেটরিগুলো নিতে চাইছে সেখানে পাঠানো হচ্ছে। শুধু করোনা পরীক্ষার ল্যাবরেটরি নয়, উমপুনের প্রভাব পড়েছে অন্যান্য ল্যাবেও। করোনা অনওয়ার্ডস যে লকডাউন পিরিয়ড, কিন্তু আমরা কিন্তু আমাদের সার্ভিস জারি রেখেছিলাম, কোথাও কোনো প্রবলেম হয়নি। সার্ভিস যেভাবে হয়েছে, স্যাম্পেল স্পেশাল গাড়িতে আসতো, রিপোর্ট বাই নেট চলে যেত। কিন্তু এই ঝড় আমাদের একদম এই নেট ব্যবস্থাটাকেই ভেঙে দিয়েছে। তার ফলে আমরা কিন্তু রিপোর্টটা দিতে পারছি না, রিপোর্ট হয়ে যাচ্ছে, রিপোর্টটা পেশেন্টের বাড়ি অবধি পৌঁছচ্ছে না, সেটা মালদা হোক, মিদনাপুর হোক, দুর্গাপুর হোক। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। যেমন দমদম পার্কের বাসিন্দা মহাশ্বেতা দত্ত, দীর্ঘদিন ধরে অসুস্থ, শয্যাশায়ী। সম্প্রতি বিভিন্ন পরীক্ষা হয়েছে, কিন্তু উমপুন পরবর্তী পরিস্থিতিতে রিপোর্ট মেলেনি। আসতে চাইছে না, অনেকে অনেক জায়গায় বলছে টেস্ট হবে না, প্লাস যে টেস্টটা আমি করাতাম যে খরচায়, তো সেটাও ডবল রেট হয়ে যাচ্ছে। এই নিয়ে খুবই প্রবলেমে আছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য দপ্তরের দাবি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আগের থেকে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। বাকি থেকে যাওয়া পরীক্ষাগুলি দ্রুত শেষ করে রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। পরপর এই প্রতিবেদনগুলোতে কলকাতা এবং তার আশেপাশের একটা স্পষ্ট ছবি আপনারা পেলেন।
কিন্তু জেলার ছবিটা ঠিক কীরকম, বিশেষ করে সেই মানুষগুলো যাদের বাড়ি হারিয়ে গেছে, যাদের খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে, কেমন আছেন তারা? জেলায় জেলায় খোঁজ নিয়েছে এবিপি আনন্দ। দেখুন, উমপুন চলে গেলেও জেলায় জেলায় দগদগে ক্ষতচিহ্নগুলো মনে করাচ্ছে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিশালাক্ষী তলার বাসিন্দা অসিত প্রধান, বয়স 80 বছর। বছর 10 আগে মৃত্যু হয়েছে স্ত্রীর, নেই কোনো সন্তান। ঘূর্ণিঝড় উমপুন কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁই, একাকী বৃদ্ধের ঠাঁই হয়েছে গাছের তলায়। সম্বল বলতে একটি ত্রিপল। সন্ধ্যের পর যে ঝড়টা হলো, সেই ঝড়ে ডাল একটা ভেঙে গিয়ে তারটা ছিঁড়ে গোটা লাইনটা একেবারে অফ করে দিই। ঘর তখন ভেঙে গেছে। ট্রিপল দিয়ে এই পেপার দিয়ে কোনো রকম করে আমার মোটামুটি এখন থাকার মতো। একই অবস্থা ফ্রেজারগঞ্জের বাসিন্দা সর্দার পরিবারের। ঝড় ভেঙেছে বাড়ি, 7 সদস্যের পরিবারের ঠাঁই হয়েছে স্থানীয় স্কুলে। কিছুটা অল্প বার করেছি, আর বার করতে পারি না। এগুলো সব কোনো রকম একটু আছে। কেজি স্কুলেতে ওনারা জায়গা দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, কলেজ স্কুলে বর্তমানে আছি। ঠাকুরান নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুলতলির ভুবনেশ্বরী হালদার ঘেরি গ্রাম। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নৌকায় আশ্রয় নিয়েছেন অনেকেই। মঙ্গলবার কুলতলির বিডিও সহ পুলিশ প্রশাসনের কর্তারা এলাকা পরিদর্শনে যান। মইপিট কোস্টাল থানার ওসিকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মন্ত্রী আছে গোসাবা ক্যানিং সন্দেশখালী নাম খারাপ, ওখানে শুধু ভোট দেয়, কুলতলিতে ভোট দেয় না। কুলতলি মানুষকে ভোট দেয় না নাকি? অসুস্থ বাড়িতে লোক পড়ে আছে, কি পরিস্থিতিতে ওষুধ পাচ্ছে না, কে দেবে, কে খাওয়ার দায়িত্ব? রেস্কিউ করেছি, তাদেরকে রেস্কিউ করে তুলে এনে আমাদের যে ফ্ল্যাট শেল্টার আছে, নিয়ারেস্ট ফ্ল্যাট শেল্টার, সেখানে আমরা আশ্রয় তাদেরকে আপাতত দিয়েছি। সরকারিভাবে তাদেরকে যত্ন নেওয়া হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা যা যা আনুষঙ্গিক কিছু সেগুলো আমরা চেষ্টা করছি। মইপিট বা সব জায়গাতেই নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন হচ্ছে। ইরিগেশন তার সঙ্গে কাজ করছে, মেজারমেন্ট চলছে। উমপুনে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। সমস্যায় হলদিয়ার রায়রার চকের বাসিন্দা তরুণ পাত্র। ঝড়ে উড়ে গেছে বাড়ির চাল, ভেঙে পড়েছে গাছ। বাড়ির এক কোণে কোনো মতে গুটিসুটি মেরে বাস করছে গোটা পরিবার। এই জেলারই কাঁথির বাসিন্দা নিত্যানন্দ জানা, বয়স 70 বছর। শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় বৃদ্ধ। ওই গরমের জন্য শোয়া যায় না, অসুস্থ লোক রাত্রে এনে ঘুমাতে, রাত্রে কিনে দিনে কিনে ঘুমিতে পারা যায়। মারিস্তা বিদ্যুৎ দফতর সূত্রে দাবি, এলাকায় প্রচুর বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত। সব ঠিক করতে আরও কিছুটা সময় লাগবে। ঘূর্ণিঝড়ের 6 দিন পরেও বিদ্যুৎ নেই হুগলি শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকায়। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। হারাধন সাধু খাঁ, বয়স 60 বছর। বিদ্যুৎ না থাকায় নেই জল, তাই রাস্তার কল থেকে জল আনতে হচ্ছে প্রৌঢ়কে। মঙ্গলবার বিদ্যুৎ ও জলের দাবিতে শেওড়াফুলিতে পথ অবরোধ করে কংগ্রেস। নেতৃত্ব দেন চাঁপদানির কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিদ্যুতের পোস্ট যেখানটা পড়ে গেছে সেটা দেখবেন রেলগেটের সামনে। বিদ্যুতের পোস্ট তুলে দিতে পারতেন, তারপর তাও তোলেননি। এর আগে অনেকবার বলা হয়েছে, কোনোটা কিছু করছে না। মানুষের ধৈর্য হারিয়ে যাচ্ছে, মানুষ অবরোধ করবে না। আপনারা যে অবরোধ করবেন, যা ইচ্ছা করতে পারেন, আমার কিছু করার নেই। এবং খুব অসভ্যের মতো ফোনটা লাইনটা কেটে দিল। তখন আমি ঠিক করলাম যে তাহলে অবরোধ করবো, আমি ছেড়ে দেবো না, অবরোধ করবো। আব্দুল মান্নানকে গত 50 দিন ধরে ওই কনস্টিটিউয়েন্সির কোনো লোক দেখতে পাইনি। কাজের সময় দেখতে পাওয়া যাচ্ছে। মান্নানের ইন্টারেস্ট হচ্ছে শুধু অনলি যে কংগ্রেসের অফিসটাতে কারেন্ট নেই, আর ওখানে ওই বাজারের একটা সিন্ডিকেট আছে, হোলসেল বাজারের, যেটার জন্য উনি মোর ইন্টারেস্টেড। ছবি তোলা হয়ে গেছে, ওর অবরোধও উঠে গেছে। ইছামতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত উত্তর 24 পরগনার হাসনাবাদের পাটলি, খানপুর এবং খাঁপুকুর সহ বিস্তীর্ণ এলাকা। রাস্তায় ত্রিপল টাঙিয়ে থাকছেন বহু মানুষ। এবিপি আনন্দ।